হ্যালো স্টুডেন্টস, শুভ সন্ধ্যা সকলকে। গতকাল ডাব্লিউবি সেটের রেজাল্ট বেরিয়েছে, তাতে অনেকে উত্তীর্ণ হলেও আমরা জানি নিয়ম অনুযায়ী 100 জন পরীক্ষা দিলে মাত্র 6 জন উত্তীর্ণ হয়, কিন্তু বাকি 94 জন অনুত্তীর্ণ হয়ে যায়। কিন্তু আমাদের এই পৃথিবীটা এতটাই কঠিন, যারা সফল হয় সেই 6 জনকে নিয়েই মাতামাতি চলে, কিন্তু অন্ধকারে যে 94 জন পিছিয়ে থাকলো তাদেরকে নিয়ে বোধহয় কেউ ভাবে না। আমি কি ঠিক বলছি না ভুল বলছি? একটু কমেন্ট করে জানাও তো। বাস্তব, কঠিন, সত্য। এবং সেই 94 জনের মধ্যে দেখা যায় বহু ছাত্রছাত্রী প্রচুর খেটেছে, প্রচুর পড়াশোনা করেছে। কারো হয়তো 1 নম্বরের জন্য হয়নি, কারোর একটা প্রশ্নের জন্য হয়নি, কারোর 2টো প্রশ্নের জন্য হয়নি, খুব সামান্যর জন্য তারা পিছিয়ে পড়েছে। কিন্তু সমাজ তাদের কথা ভাবে না, তাদের কথা চিন্তা করে না। কে কি ভাবলো, কে কি করলো তার পরোয়া করে না বিএসএসিআই। সে কারণেই আজকে এমন একটা দিনে যেখানে আমাদের উদযাপন করা ছিল সাফল্য, আমরা সাফল্যের উদযাপনের মধ্যে কিন্তু থেমে নেই অসফলদেরকে এগিয়ে রাখতে। তাই তোমরা যারা আজকে আক্ষরিক অর্থে অসফল, আমরা জানি তোমরা প্রত্যেকেই আনকাট হিরে। আজকে হয়তো সেই চকচকটা একটুর জন্য করছে না, অন্যরা চিনতে পারছে না, কিন্তু বিএসএসিআই জানে তোমাকে কিভাবে সফল করে তুলতে হবে। তাই আজকে একদম গোড়া থেকে প্রস্তুতির রূপরেখা, আগামী 6 মাসে তুমি কিভাবে এগোবে সেটা নিয়ে আমরা কথা বলবো। আলোচনায় আমি পুরোটা থাকবো। একদম প্রথমেই আজকে আলোচনা শুরু করবেন আমাদের অজিত স্যার, জানাবেন তোমাদেরকে প্রস্তুতির রূপরেখা আগামী 6 মাসে কিভাবে শুধু সেট নয়, নেট উইথ জেআরএফ তোমার ক্লিয়ার হবে। আজকের পুরো ক্লাসটা মন দিয়ে করতে হবে, তাহলে জানতে পারবে। একটা ছোট্ট কথা সংস্কৃতের স্টুডেন্টদের উদ্দেশ্যে বলে রাখি, ধারাবাহিক সাফল্য 2017 থেকে আজ 2025 একমাত্র পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠান বিএসএসিআই দিয়ে এসছে। কারণ ডিপি থেকে ছবি চুরি করে নয় বা ধার করে সাফল্য নয়, বরং প্রতি বছর নিজের সাফল্যের ধারা অব্যাহত রেখেছে বিএসএসিআই। তো আজকে প্রথম ক্লাসে আমি স্যারকে অনুরোধ করবো ক্লাস শুরু করার জন্য। একদম ধন্যবাদ অমিত স্যারকে। সবাই নিশ্চয়ই হ্যাঁ, ধন্যবাদ অমিত স্যারকে। শোনা যাচ্ছে তো আমার কথা? একটু কেউ রেসপন্স করবেন, মাইকটা আমার খোলা আছে কিনা আমি বুঝতে পারছি না। ব্যাস 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 ওকে, থ্যাংক ইউ। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, অমিত স্যারকে ধন্যবাদ এই শুরুতেই মেজাজটা ঠিক ধরে দেওয়ার জন্য। আসলে আজকের ক্লাসটা উদযাপনের না, আজকে প্রথাগত যে আমাদের ক্লাস হয় সেটার বাইরে গিয়ে একটু কথা বলার চেষ্টা করব, সেটার বাইরে গিয়ে ভাবতে চেষ্টা করব আপনাদের মতো করে, এবং আসলে আমরা কোথায় পিছিয়ে পড়ছি, খামতিটা কোথায়, আর কিভাবে এগিয়ে যাব, এইটা নিয়ে আজকের কথা। ক্লাস বলবোই না, আমি শব্দটাকে কথাতে যাব। তার কারণ আমাদের প্রস্তুতিটা ঠিক জায়গা থেকে শুরু না করলে সাফল্য ঠিক জায়গায় গিয়ে পাওয়া যায় না, এটাই নিয়ম। ঠিক মানে সিঁড়িতে না উঠলে ঠিক ছাদে যাওয়া যায় না, ভুল রাস্তায় চলে যেতে হয়, ঠিক পথে যেতে হয়। তো আমি যেটা ভেবেছি সেটা হচ্ছে, প্রথমত আমরা যে ধরনের কোয়েশ্চেন সেটআপে বড় হয়েছি, মানে বড় হয়েছি মিন্স পড়েছি বা কোয়েশ্চেন দেখেছি, যেভাবে আমরা কোনো টপিককে পড়ি, নিজেরা পড়ি। ধরুন আমি একটা উদাহরণ দিই, সব থেকে ভালো হবে যতক্ষণ আমি উদাহরণ দেবো আপনারা নিশ্চয়ই কানেক্ট করতে পারবেন না, তাই আমি উদাহরণ দিয়ে দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। আপনি পড়লেন হয়তো পুরুষ সূক্ত বা আর একটা পরিচিত অগ্নি সূক্ত, সেখানে প্রথম লাইন কি আছে, অগ্নিবীরে পুরোহিতম যজ্ঞস্থ দেবা মোতারম ঋত্বিজ রত্নধাতম, এরকম লাইন রয়েছে। তো আপনি পড়তে পড়তে দেখলেন যে এই পুরুষ সূক্তের ঋষি একজন, এই এই ছন্দে, গায়ত্রী ছন্দে, এই এত কটা লাইন আছে, মানে টোটাল মোট মন্ত্র কটা আছে, এখানে ঋষি, ছন্দ, দেবতা এগুলো জানলেন। কত নাম্বার সূক্ত সংখ্যা কত, যে একের একের এক ঋগ্বেদের। হ্যাঁ, এই বিষয়গুলো সাধারণত আমরা পড়ার সময় জানি বা মাথায় রাখি। মোটামুটি এইগুলো মাথায় রেখেই পড়াশোনা আমরা প্রাথমিক দিকের যখন শুরু করেছিলাম, আমি নিজেও যখন শুরু করেছিলাম তখন এইভাবে পড়তাম। আমাদের সময়ের শুরুর দিকেও তখন 2014-15, আমি কোশ্চেন দেখাবো 19-20 সাল পর্যন্ত এই ধরনের কোয়েশ্চেনই এসেছে। এবার আমরা বেসিক যখন বেদ পড়ি কি জানি, যে 4টে বেদ, তার একাধিক আরণ্যক,
তার সংহিতা, তার উপনিষদ, সেই উপনিষদগুলোর নাম কি, সেই আরণ্যকগুলোর নাম কি, সেই ব্রাহ্মণগুলোর নাম কি, কোন ব্রাহ্মণে কি মন্ত্র আছে, এই ধরনের আমরা যখন একটা জিনিস পড়ি, আমি বেদ দিয়ে বোঝাতে চাইছি কারণ বেদটা খুব কমন, বেদের থেকে প্রচুর কোশ্চেন আসে, সাধারণত আমি বেদটা পড়িয়ে থাকি ভিএসএসআই তে, তাই আমার ওটা গ্রিপ স্বাভাবিকভাবেই অন্য জিনিসের ক্ষেত্রে আশা করছি সেটাই হবে। এটা আমার যা কোয়েশ্চেন দেখে আইডিয়া হলো, আমি সব টপিকেরই কোয়েশ্চেন দেখেছি, দেখে এটাই আমার ধারণা হচ্ছে। তো আমরা যখন পড়ি তখন আমাদের মাথায় এই জিনিসগুলো থাকে, তাই তো? আমি যা যা এতক্ষণ বললাম যে মন্ত্র, দেবতা, মন্ত্র সংখ্যা, কে কোন বেদের অন্তর্গত, তার কটা শ্রৌত, গৃহ্য, কল্প এইসব রয়েছে, বেদাঙ্গ রয়েছে, এই লিস্ট ছক আমরা মাথায় রাখি, আমরা এইভাবে পড়ি। এইভাবে পড়তে পড়তে আমাদের এই রকম কিছু কোয়েশ্চেন আসে, তাই তো? এটা তো এরকমও আমরা পড়ি যে একটা লাইন পড়লাম বা একটা মন্ত্র পড়লাম, সেই মন্ত্রটা হুবহু আসলো, সেখান থেকে এমন কিছু শব্দ থাকলো যেটা দেখে আমরা মন্ত্রটা চিনে নিলাম। এইখানে একটা রয়েছে, আমি এটা চাইছি না, যেমন একটা খুব 2019-এর জুনের কোশ্চেন আপনাদের দেখাচ্ছে, আমি আলোচনায় বলেছি না উদাহরণ দিয়ে দিয়ে আজকে বলবো, বলে সলিউশনের পথে যাব যে কি করতে হবে। তো একটা কোশ্চেন রয়েছে, কৌশিত কি ব্রাহ্মণম কেন বেদেন সম্বন্ধিত অস্তি। কৌশিত কি ব্রাহ্মণ কোন বেদের সঙ্গে সম্বন্ধিত? শুক্ল যজুর্বেদ, কৃষ্ণ যজুর্বেদ, ঋগ্বেদ না সামবেদ? তা এই যে কৌশিত কি ব্রাহ্মণ, নিশ্চয় আমার এই অ্যান্সারটা সবার জানা, আমি আর আলোচনা করছি না কোন বেদ, ঋগ্বেদ। হ্যাঁ, কেন কি, এটা খুব বেসিক কোশ্চেন, আমরা জানি। হ্যাঁ, বাসকল শাখা কস্য বেদস্য বিদ্যতে, শাকল বাসকল এটা কোন বেদের সঙ্গে যুক্ত আছে? এটাও 2019-এর জুনের কোশ্চেন, খুব পুরনো না, করোনার আগের বছরেরই কোশ্চেন। কি অ্যান্সার হবে? ঋগ্বেদ। এই যে কোশ্চেন, এই কোশ্চেনটা দেখছেন, আমরা যখন পড়ি কোনো টপিককে খুব স্বাভাবিকভাবে আমরা এই কোশ্চেনগুলোকে মাথায় রেখে পড়ার পরে আলোচনা করি। ধরুন আপনি একটা টপিক পড়লেন, যেমন একটা যে কোনো সূক্ত বলছিলাম, যেমন অগ্নি সূক্ত, পড়ার পর আমি যা যা জিনিস বললাম স্বাভাবিকভাবে আপনি সেইগুলোকে মুখস্থ করেন, সেগুলোকেই মাথায় রাখেন, মনে মনে ধারণা করেন। বারবার বলছি, যারা যারা নেট দিয়ে, এখনো যদিও নেট রেজাল্ট বেরোয়নি, সেট পাননি, নেটও অনেকে পাবেন না আমি জানি, সবাই তো আর পাবে না, কেননা স্যার যেটা শুরুতেই বললেন 94, 100 জনে 6 জন পাবে, 94 জন পাবে না। কিন্তু কেন পাবে না? তার মানে কি তারা নেট পড়ার যোগ্য নয়, না তাদের প্রস্তুতি এতটাই খামতি রয়েছে যে তারা তারা সেই জায়গাটায় পৌঁছতে পারছে না? এইবার আমি কেন পৌঁছতে পারছে না সেই আলোচনাটা শুরু করছি। এইটা দেখুন, যে আমরা যখন পড়ি তখন এই ধরনের কোশ্চেন আমাদের চোখের সামনে ঘোরাফেরা করে, মানে একটা চ্যাপ্টার পড়লাম, তারপর মাথায় সেট করে নিলাম এই ধরনের কোশ্চেন সেখান থেকে আসবে। এটা তো খুব সহজ অ্যান্সার, আমি এটা অ্যান্সার দিয়ে দেবো। বা কোনো কোটেশন আসলো, খুব চেনা জানা কোটেশন আসলে তো অ্যান্সারই বলে দেবো, না হলে চারটের মধ্যে একটা অপশনের সঙ্গে মিলিয়ে দেখবো, যেটা আমি জানি যে কোনটার সঙ্গে অপশনটা মিলছে, আর যদি সেটার সঙ্গে একটাই থাকে আমরা জানি, ব্যাক ক্যালকুলেশন করি যে ডি এর সঙ্গে 4-এর অ্যান্সারটা ঠিক মিলবে, এই ছক দুটো স্তম্ভ এ আর স্তম্ভ বি মিলবে, আমি জানি যে D4 এই দুটো কানেক্ট হবে। আর কোনো অপশানের মধ্যে এবিসিডিতে D4 এর মধ্যে একটা অপশানেই আছে, 2-3 বার রিপিট নেই, তার মানে ওটাই ঠিক অ্যান্সার। তাই তো? আমরা তাই করি তো, ওই সি বা ডিটাকে অ্যান্সার করে দিয়ে চলে আসি তো, কারণ D4 একটা অপশানেই ঠিক আছে স্তম্ভ এ আর বি মিলিয়ে। এই যে আমাদের টেন্ডেন্সি, এই যে আমাদের মাইন্ডসেট, যে এই রকম কোশ্চেন আসবে এইভাবে ট্যাকেল করব, এনটিএ নেট এটার উপরে এবার সজোরে চড় মেরেছে। এবারে 2025-এর জানুয়ারির কোশ্চেন, এই ধারণা ডিসেম্বরের কোশ্চেন আমাদেরকে সপাটে চড় মেরেছে। যারা যারা চড়টা খেয়েছেন নিশ্চয়ই ফিল করতে পারছেন আমি কি বলছি, নিশ্চয়ই ফিল করতে পারছেন কেন সপাটে চড় মেরেছে বললাম। হ্যাঁ, 9-10-এ চড় মেরেছে আপনাদের, আমাদেরকেও মেরেছে, টিচারদেরকেও মেরেছে কিছু কিছু ক্ষেত্রে। আমরা কোন টিচারদের মেরেছে, কাদের মেরেছে? যারা আমরা টিচাররা ভেবেছি এনটিএনএ তার স্টাইলকে আপডেট করবে না, তাদের কোয়েশ্চেন প্যাটার্নকে আপডেট করবে না, তাদের ভাবনা চিন্তাকে আপডেট করবে না, এই টিচাররা যারা ভেবেছে তাদেরকেও শটানে চড় মেরেছে। কারণ এনটিএনএ নিজেদেরকে আপডেট করেছে, আরো ভবিষ্যতে এর থেকে তীক্ষ্ণভাবে আপডেট করবে নিজেকে, আরো বড় বড় চড় মারবে। এই বড় বড় চর সামলানোর প্রস্তুতি কি আপনি নিয়েছিলেন? এবার নেটের আগে বুকে হাত দিয়ে বলুন, যে কজন ক্লাস করছেন কজন নিয়েছিলেন। একটা কোয়েশ্চেন দেখাবো আপনাদের,
কজন এটাকে এইভাবে পড়া যায় ভেবেছেন? আমায় দেখান। আমি একটা কোয়েশ্চেন দেখাচ্ছি, কেন চড় মেরেছে বুঝতে পারবেন। জাস্ট একটা কোয়েশ্চেন দেখাবো আপনাদের, এবারের নেটের কোয়েশ্চেন, আপনারাই পরীক্ষায় বসে দিয়েছেন, শুধু কোয়েশ্চেনটা দেখুন। এইটা হচ্ছে সেই কোয়েশ্চেনটা। ও আমার প্রিয়তম একটা কোয়েশ্চেনের মধ্যে কোয়েশ্চেন। মেধ্বস্ব অশ্বস্ব ক্রমশঃ শিরো বাত্যমুখো আত্ম উদর পৃষ্ঠানি ভবন্তি। যে অশ্বটা মেধ্যরূপে, অশ্বমেধের যে যজ্ঞ করা হয়, সেই অশ্বমেধ যজ্ঞে মেধ্যরূপ অশ্বের কোন অঙ্গের সঙ্গে কোন দেবতা স্থান বিভিন্নগুলোর তুলনা করা হয়েছে, সেইটা চাওয়া হয়েছে জানতে। এটা হচ্ছে এবারের 25শে জানুয়ারি নেটের কোশ্চেন। বুঝতে পারছেন? কে ভেবেছিলেন আমায় বলুন বুকে হাত দিয়ে, আপনি ভেবেছিলেন কিনা এরকম কোশ্চেন হবে? কেউ ভেবেছিলেন এরকম কোশ্চেন হবে? বলুন তো। এনটিএ ভেবেছে। এনটিএ ভেবে আপনি কেন পারেননি এবার পরীক্ষা যদি নেট না পান, নেট না পান, তাহলে বুঝবেন এরম ভাবে আপনি ভাবতে শেখেননি। এনটিএ ভেবেছে, আপনি ভাবতে শেখেননি। আপনাকে আপনার মন ভাবায়নি, আপনার কমফোর্ট জোন ভাবায়নি, আপনার টিচার ভাবায়নি, আপনার মেটেরিয়াল ভাবায়নি, আপনি তাই ভাবেননি। আমরা তো পুতুল হয়ে যাই যখন পড়াশোনা করি, ভাবি টিচার যা বলে দেবে সব। আমি আজকের ক্লাসে দাঁড়িয়েও গ্যারান্টি দিচ্ছি, আমি বলছি না বিএসএসআই যেভাবে ভাবাবে সেভাবে এনটি ভাববে, পরের কোশ্চেনে সব কমন পেয়ে যাবে, হতেই পারে না। এটা, এই পরীক্ষাটা সেই বাচ্চাদের লেভেলের পরীক্ষায় না যে সবাইকে একটাই গল্প পড়িয়ে যাবো আর ওই গল্পটা থেকে 4টে কোটেশন আসবে, এই সেই লেভেলের এটা পরীক্ষা না, এটা নেট। এখানে পাস করার পর আপনি গবেষণা করবেন, নয়তো কলেজে পড়াবেন, সেই অ্যাবিলিটির প্রুফ করার জায়গা। তাই কোয়েশ্চেনও সেই লেভেলে হবে, নিজেকে আপডেট করবে। আমি কেন কি বলতে পারি যে কি এনটিআর বিএসএসআই তে আপনি কি হেল্প পাবেন? এই যে কোশ্চেনটা করেছে না, এই কোশ্চেনটার মধ্যে যে নতুনত্ব ভাবনাটা এনটিএ এনেছে, সেই সেই কথাটা, সেই ভাবনাটা কটা ইনস্টিটিউট বিশ্লেষণ করেছে আমায় বলবেন। আপনারা অন্য কোচিং সেন্টারে গিয়েছেন বা আপনার বন্ধুরা পড়ে, নিশ্চয়ই খোঁজ নেবেন তারা এইভাবে অ্যানালাইসিস করেছে কিনা যে এইভাবে কোশ্চেন হয়েছে। এবার ভেবেছে কেউ? আমি শিওর কেউ করেনি, আমি গ্যারান্টি দিতে পারি। এখনো পর্যন্ত আমি যাদের চিনি, আমার বন্ধুরাই তো অনেকেই পড়ার, তাদের সঙ্গে আলোচনা করেছি, তারা এখনো কোশ্চেন সেভাবে দেখেইনি, ওয়াকিবহুলই নয়। তারপরে তো কোশ্চেনের টাইপ কি বদলেছে। আমরা এইভাবে ভাবতে বলেছি, আমরা ক্রম অনুযায়ী আলোচনা করেছি, এক্স্যাক্টলি এইটা করিনি, কিন্তু অন্য টপিকে এইভাবে ভাবতে বলেছি বা ভাবতে বলার চেষ্টা করছি। বহুদিন ধরে এনটিএ নিজেকে এই জায়গাটায় প্রতি মুহূর্তে, বিএসএসআই নিজেকে এই আপডেটেড মেটেরিয়াল, আপডেটেড কোয়েশ্চেনের বিষয়ে মানে করে যাচ্ছে, একটা ধারাবাহিকভাবে করে যাচ্ছে। তার রেজাল্ট আপনারা নিশ্চয়ই সবাই দেখছেন, স্যারও বলেছেন। আমাদের বিভিন্ন রকম ওয়েবসাইটে চলে যান, আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে চলে যান। আমরা কোনো মানে বিএসএসআই, অন্তত আমি যতদূর জানি, আমি তো অমিত দা না, অমিত দা আরো বলতে পারবেন, আমি যতদূর জানি যারা যারা পাস করেছেন তাদের ছবিগুলো আশা করি ফেক নয়, তাদের সবার আইডি নাম্বার দিয়ে পোস্ট করা থাকে আমাদের বিএসএসআই, একদম তাদের রেজাল্ট আপনারাও চেক করতে পারেন চাইলে, যদি ডেট অফ বার্থ জানেন। তো যাই হোক, নাম্বারগুলো অন্তত দেয়া থাকে। এতটা গ্যারান্টি দিয়ে আমরা দিই। কেন দিতে পারি, কেন এতজন পাস করে, কি তার কারণ, আমরা এই রকম যে কোয়েশ্চেন আসছে সেই রকম ভাবে ভাবার চেষ্টা করছি, টিচাররা বিএসএসআই করছে, তার ফলে স্টুডেন্টরাও করার চেষ্টা করছে। তাও একটা কথা বলে রাখি, এই কথাটা পৃথিবীর কেউ গ্যারান্টি দিতে পারে না, এমনকি যে কোয়েশ্চেন সেট করেছে সেও দিতে পারে না সে 100টা কোয়েশ্চেন করে আসবে। আমিও গ্যারান্টি দিতে পারি না যে আমি পড়িয়ে দেবো ভালো ক্লাসে, আমি দারুণ পড়িয়ে দেবো আপনাদের, কিন্তু আপনি যদি বাড়িতে না পড়েন তাহলে শেষ পর্যন্ত আপনি নেট পাবেন না। এটা না সেই মানে কোচ খুব ভালো খেলা জানে, খেলা দেখিয়ে দিল, ছক দেখিয়ে দিল মাঠে, মাঠে প্লেয়াররা নেমে কোচের বলা কথাগুলোকে ডিটো ফলো করলো না, ম্যাচ কি করে জিতবে? শেষ পর্যন্ত তো খেলবেন আপনি, পড়বেন আপনি, বইটা তো খুলবেন আপনি, ওটা তো আমি করতে পারবো না। তো প্রথমত নিজেকে আপডেট করুন, নিজেকে ভাবুন, নিজে বিশ্লেষণ করুন, এই ভাবনাটা মনের মধ্যে রাখুন যে আপডেট করার কেন প্রয়োজন। এটা প্রথম ব্যাপার। দ্বিতীয় ব্যাপার কি? দ্বিতীয় ব্যাপার, আপনাকে এইভাবে ভাবতে, আপডেট করতে
যে সময়টা নষ্ট হবে, যে সাহায্যটা প্রয়োজন, যে টেকনোলজিটা লাগবে, সেটা বিএসএসআই দেবে, সেটার গ্যারান্টি আমি দিতে পারি। সেইটা আপনাকে দেবে, সেইটা কজন দিচ্ছে এটা বিশ্লেষণ করুন। অনেকেই তো নেটে ভাবছেন ভর্তি হবেন কোচিং এ নতুন ব্যাচে জুনের জন্য 25-এর বা পরে পরীক্ষাগুলোর জন্য। অনেক কোচিং ইনস্টিটিউট অনেকে ঘুরে এসছেন, আমি জানি আজকের ক্লাসে যারা আছেন। তারা ভাবুন যে সেই ইনস্টিটিউটে এইভাবে কোশ্চেন বিশ্লেষণ হয় কিনা। শুধু কোশ্চেন বিশ্লেষণ হয় না, আমরা এই জিনিসটা আপডেট হওয়া কেন দরকার সেটার জন্য ছক ওয়াইজ, পেপার ওয়াইজ, কোয়েশ্চেন ওয়াইজ, মানে প্রত্যেকটা কোয়েশ্চেন সেট আছে, মেটেরিয়াল আপডেটেড আছে। বিশেষ একটা মেটেরিয়াল বানিয়েছে যেটাকে আমরা মাস্টার মেটেরিয়াল বলছি। একটু আমি ট্রেলারটা দেখাই, ছবিটা। আমি পড়াতে তো ঢুকবো, কিন্তু আমি পড়ার সঙ্গে আর যে রিলেটেড জিনিসগুলো আমাদের ভাবা দরকার, আমরা কেন ভাবছি না আমি বুঝতে পারছি না। আচ্ছা, এটা তো পরিচয়টা কোথায় আছে, পরে আমি দেখবো, কথা বলতে বলতে হয়তো আসবে, এই মুহূর্তে আমি খুঁজে পাচ্ছি না যেটা নিয়ে কথা হচ্ছিল, এই কোশ্চেনটা। তো আমি একটা উদাহরণ দিলাম যে আপনি কি ভাবছেন আর বাস্তবে কি চলছে, এই বিষয়টা নিয়েই আমি আরো কয়েকটা কোশ্চেন দেবো। আচ্ছা, এইখানে যে ক্রমটা রয়েছে মেধর যে বিষয়টা, যদিও দেখে মনে হচ্ছে কোশ্চেনটা বেদের থেকে, যদিও যেখানে অশ্বমেধ যজ্ঞের বিবরণ রয়েছে ব্রাহ্মণগুলিতে সেখানে এই আলোচনা আছে, এটা আবার মহাভারতেও আলোচনা করা হয়েছে। বুঝতে পারলেন, কোশ্চেনটা আসলে মহাভারত থেকেও হতে পারে, দু জায়গাতেই আলোচনা আছে। তাহলে টুইস্ট লাগছে। এতক্ষণ ধরে আপনারা ভাবছিলেন না কোশ্চেনটা বেদে, আমি নিজে অবাক হয়েছি যখন আমি দেখলাম মহাভারতেও এই জিনিসটা আছে। আমি কিন্তু এটার জন্য খেটেছি, আমি দেখেছি হ্যাঁ মহাভারতেও এটা আছে, শান্তি পর্বে আছে। তাহলে টুইস্ট গুলোকে বুঝুন। মহাভারত আর বেদের রিলেটিভ জায়গাগুলো থেকে কোশ্চেন আসছে এবং নতুন জায়গা থেকে কোশ্চেন আসছে। এখানকার অ্যান্সারটা এইরকম হবে, এই মেধর যে তুলনাটা, প্রথম যে অশ্বের সঙ্গে যে তুলনা করা হচ্ছে, সেই অশ্বের কথাটা যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে অন্তরিক্ষ। হ্যাঁ, মেধ্যস্য ক্রমশ শির, শির হচ্ছে অন্তরিক্ষ, ঠিক আছে। তারপরে হচ্ছে বৈশানর অগ্নি বা তন্মুখ, মানে অপশন 2 যেটা সেটা অ্যান্সার। তারপরে এ সংবৎসর হচ্ছে আত্ম, উদর এর সঙ্গে তুলনা করা হচ্ছে উষার, পৃষ্ঠাণী এর সঙ্গে তুলনা করা হচ্ছে দুয়ৌ। এইরকম একটা তুলনার বিবরণ রয়েছে। এই হচ্ছে 2025 সালের আপডেটেড কোয়েশ্চেন। এই 2025 সালের আপডেটেড কোয়েশ্চেন কতজন ভেবে দেখেছেন, কতটা আপডেট হয়েছেন, কতজন পরীক্ষা হলে বুঝতে পেরেছেন যে কোয়েশ্চেন প্যাটার্ন আর লাইন তুলে সুক্ত, লাইন তুলে নিয়ে এসে ঋষিছন্দ দেবতা, কটা কটা মন্ত্র, এই কোশ্চেন আর নেই, এই কোশ্চেন শেষ হয়ে গেছে। ওরা স্যার ডিজিটাল একটু যুগে ইন্টারাপ্ট প্রবেশ করছি, করে গেছে। হুম হুম। ইন্টারাপ্ট করছি। হ্যাঁ আমি হ্যাঁ স্যার। সকলের থেকে একটু মতামত শুনতে চাইছি। এভাবে এর আগে কেউ কোনোদিন কোনো ইনস্টিটিউশন, কোনো ইউটিউব চ্যানেল, কোনো টিচার ভাবিয়েছে তোমাদের? একটু মাইক অন করে বলো তো, আমি শুনতে চাই। স্যার মানে ভাবাই যায় না যে এত না স্যার, ডিটেলসে কোশ্চেন আসবে, মানে পরীক্ষার হলে মানে বসে ভাবছি যে এই কোশ্চেনটা কোথা থেকে দিয়েছে, মানে ফার্স্ট এই কোশ্চেনটা দেখে এটা তো কিছু বুঝতেই পারছিলাম না। আর এত যদি ডিটেলসে কোশ্চেন হয় তাহলে মানে প্র্যাকটিসটা কি লেভেলে করতে হবে সেটাই ভাবছি। আর তোমাদের পরীক্ষার প্রশ্ন হওয়ার আগে আমরা ভেবে রেখেছি সিবিটিতে এ ধরনের প্রশ্ন দিয়েছি, এভাবে মাস্টার বুক রেডি করেছি। দিস ইজ বিএসএসসিআই। যারা বিএসএসসিআই সিবিটি দিয়েছো, এআইবিটি দিয়েছো, একটু মনে করে দেখো তো এই ধরনের প্রশ্ন মাঝে মাঝে দেওয়া হতো না? আমাকে জানাও, মাইক খুলেই জানাও, ওপেন প্ল্যাটফর্মে ওপেনলি বলছি। বলো জ্যোতির্ময়ী, বলো, শুনতে চাই। হ্যাঁ স্যার, দেওয়া হতো এরকম কোশ্চেন, দিয়েছি আমি পূজা তিওয়ারি, এরকম। শুনতে চাই, বলো, তাড়াতাড়ি বলো। হ্যাঁ স্যার, দেয়া হতো, এরকম কোশ্চেন প্রচুর থাকতো, মানে অনেকই পেয়েছি। এই যে মাস্টার বুক দেখে নাও।
আজকে যে দেখছো না এত স্টুডেন্ট, গতকাল রাত্রির থেকে আমার ফোনে এখনো আমি মেসেজ চেক করে উঠতে পারিনি, আমি দেখালে দেখতে পাবে এখনো 156টা আনরিড মেসেজ আছে। তার মধ্যে যে কত রেজাল্ট আছে আমি নিজেও জানি না। আজকে সকালেই অদ্রিপের সাথে কথা হচ্ছিল, এমনিতেই আমি আজকে খুব ব্যস্ত, আমাদের একটা নতুন স্টুডিও রেডি হচ্ছে, তো অদ্রিপের সঙ্গে তারপর আর কথাই হলো না। তো যাই হোক, এটা বিএসএসসিআই ভাবছে আজ থেকে নয়, 1 বছর আগে থেকে। আমি সব সময় যেটা বলি, সময়ের সাথে নয়, সময়ের থেকে এগিয়ে থাকতে হবে। আজকে রিয়েলাইজ করতে পারছো সংস্কৃতের ছাত্রছাত্রীরা, এখনো বাংলার ছাত্রছাত্রীরা মেটেরিয়াল ছেড়ে দাও, বই ছেড়ে দাও, প্র্যাকটিস ছেড়ে দাও, ভাবনা চিন্তার লেভেলে কতটা পিছিয়ে আছো রিয়েলাইজ করছো? এই রিয়েলাইজেশনটা দরকার। আজকে যদি রিয়েলাইজ করতে না পারো আর কোনোদিন পারবে না। আমার কথা শুনতে খারাপ লাগছে, কিন্তু এটাই কঠিন বাস্তব। আর এটা তোমায় কেউ ভাবাবে না, আমি তোমায় গ্যারেন্টি দিলাম। কোন প্রতিষ্ঠান এটা তোমাকে ভাবাবে না, কারণ ভাবালে তাদের লস। এ ধরনের প্রশ্ন করতে গেলে খাটতে হয়, এ ধরনের মেটেরিয়াল করতে গেলে খাটতে হয়। ঠিক বলছি না ভুল বলছি? তোমরা মাইক খুলে বলো, আমি তোমাদের কথা শুনতে চাই, আমি আর একটা কথাও বলবো না। ঠিক স্যার, একদম ঠিক কথা বলছেন। অন্যরা কি বলছো বলো তো একটু তাড়াতাড়ি, সকলকে জিজ্ঞাসা করছি। হ্যাঁ স্যার, একদম ঠিক। ঠিক আছে, এটাই ফ্যাক্ট। সো এতদিন যেভাবে পড়ে এসছো, সেই ধ্যান ধারণা, সেই কনসেপ্ট ছুঁড়ে ফেলে দেওয়ার সময় চলে এসছে। নতুন ভাবে এক্সপ্লোর করতে হবে সাবজেক্টকে, নতুন আঙ্গিকে এক্সপ্লোর করতে হবে সাবজেক্টকে। যদি করতে পারো তাহলে জিতবে, না হলে পিছিয়ে যাবে। বাংলার ছাত্রছাত্রীদের জেআরএফ এর জায়গাটা অন্য রাজ্য নিয়ে চলে যাবে, যেটা 2017-18 সালের আগে হতো। আমি এসে যেটা চেষ্টা করেছিলাম প্রিভেন্ট করার, সংস্কৃতের ছাত্রছাত্রীরা পেত, আজকে আবার সেই দিকে যাচ্ছে। তার একটাই কারণ, বাংলার বুকে ছাত্রছাত্রীরা এখন কম পয়সায় কোথায় পাওয়া যায় এটাতে বেশি ব্যস্ত হয়ে গেছে। কঠিন, কিন্তু এটাই বাস্তব। আচ্ছা, আমি কি ঠিক বলছি না ভুল বলছি? একটু বলো তো সবাই। হ্যাঁ স্যার, একদম ঠিক বলছেন। তারা এখন শুধু কোথায় কমে পাওয়া যাবে। আপনি তো অনেক টাকা নেন, দেখো রিসার্চ করতে গেলে ম্যান পাওয়ার দরকার। একটা মানুষকে যদি আমি তার পারিশ্রমিকটুকু না দিই, সে কেন ভাববে? তাহলে ওই 2020 সালের পিপিটি নিয়ে আজও পড়াবে জনৈক অধ্যাপকদের মতো, যেটা চলছে বিএসএসসিআই এ। 6 মাস আগের পিপিটি 6 মাস পরে ব্যবহার হয় না। আজকে যে পিপিটিটা দিয়ে অদ্রিপ স্যারকে দেখছো, এই পিপিটি এর আগে জীবনে কোনোদিন ইউজ হয়নি, আজকেই রেডি হয়েছে। কি অদ্রিপ স্যার, ঠিক বলছি না ভুল বলছি? সেটাই, ঠিক আছে, একদম একদম এটাই বাস্তব। একদম। যাই হোক স্যার, প্লিজ কন্টিনিউ করুন, সময় একটু নিয়ে নিলাম স্যার। না না না, ঠিক আছে, ধন্যবাদ অমিত দা। হ্যাঁ হ্যাঁ, শোনা বলুন। শোনা যাচ্ছে, বলো। হ্যাঁ স্যার, আপনি ওই যে কথাটা বললেন না যে অল্প পয়সার জন্য অনেকে ভর্তি হচ্ছে। এই রিসেন্ট আমি একটা ফেস করেছি যে আমার একটা দিদি আছে, ওই দিদিটা আমার সাথে কথা বললো, দিয়ে বিএসএসসিআই তে ভর্তি হওয়ার কথা হলো, দিয়ে এবার ও কম পয়সার জন্য অন্য একটা সংস্থায় ভর্তি হয়েছিল। দিয়ে এবার আমার কাছে শুনেছে কেমন কি হয় না হয়, দিয়ে এবার সেই আফসোস করছে, দিয়ে আবার হয়তো বিএসএসসিআই তে ভর্তি হবে, দিয়ে আফসোস করছে, বলছে ওনার টাকাটা নষ্ট হলো। হ্যাঁ সেই যাই হোক, ঠিক আছে, নো ইস্যু স্যার, কন্টিনিউ করুন। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি একটা কথাতে একটু পড়ার বারে একটা লাইন বলবো, যেটা হচ্ছে অমিতদা যেটা বললো না, যে 2017 পর্যন্ত সংস্কৃতে ওয়েস্ট বেঙ্গলের র্যাঙ্ক সত্যি খারাপ ছিল। হয়তো স্টেট ওয়াইজ দেখায় না কে কি ফল পেয়েছে, কিন্তু যদি যারা জানেন তারা জানেন আর কি, তারা খোঁজ নিলে জানতে পারবেন। এত জেআরএফ বেরোতো না, আমাদের ইউনিভার্সিটির টিচাররা জানতো কত বেরোতো, তারা জানেন, জিজ্ঞেস করবেন। কিন্তু 2018-19 পর থেকে বিএসএসআই এর জন্যই, এই যে নেট এইভাবে পড়া যায়, এই ধারণাটা আনার জন্যই আমরা সংস্কৃতে একটা রিমার্কেবল রেজাল্ট করি। আমি নিজে তার প্রোডাক্ট, একদম শব্দটা বলবো, আমি প্রোডাক্ট। আমি সেটার ফলশ্রুতি আমি নিজে জেআরএফ পেয়েছি, তার জন্য আমি পড়াচ্ছি আপনাদের। সেই জন্য, কারণ আমরা ভাবতে শিখেছিলাম, আমাদের ভাবিয়েছিল বিএসএসআই। ঠিক আছে,
তো আপনারা আপনাদের যারা যারা এখনো হয়তো বিএসএসআই তে পড়েন, ভর্তি হননি, হবেন ভাবছেন এরকম বলছি, তাদেরকে আমি এইটুকুনি বলতে পারি, আপনারা যদি অন্য জায়গায় দেখে এসে ঢুকতে পারতেন খুব ভালো হতো। মানে ওই দুধ কা দুধ পানি কা পানি হয়ে যেত আমি বলবো। সেটা বাদ দিন, কয়েকদিন ক্লাস করলেই বুঝতে পারবেন যে আপডেট আপডেট হয়ে থাকাটা কিরম। সেটা মানে নোটে নয়, সেটা হচ্ছে মানসিকতায়। সেই ট্রেনিংটা আপনাদের দরকার, সেটা ভাববেন, সেটা ভাবানোর চেষ্টা হবে। সবটা অবশ্যই বারবার বলছি, এই কথাটা মাথায় রাখবেন, নিজেকেও তৈরি হতে হবে। ঘোড়া শেষ পর্যন্ত মাঠে দৌড়য়, ঘোড়াকে যে ট্রেনিং দেয় সে দৌড়য় নয়। কিন্তু ঘোড়াকে ট্রেনিংটা যদি ঠিকঠাক ভাবে দেওয়া হয়, ঘোড়া ঠিক জিতবে। হ্যাঁ, তো যাই হোক, চেষ্টা করবো সেই ট্রেনিং দেওয়ার। আপনারা আসলে ভালো, যারা পড়তে চান তারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি বলছি। আমরা দেওয়ার জন্য প্রস্তুত, আপনাদের নিতে হবে। আর কি খারাপ লাগছে যে, আমি একটা উদাহরণ দিই, আমাদের সময় 2020-21-এর সময় ওই তিরুপতিতে যখন পিএইচডি সিট বেরিয়েছিল না, ওরা রেগে গিয়েছিল যে 60-এর মধ্যে 45টা সিট বেঙ্গল খেয়ে নিচ্ছে, যা জেআরএফ সব বেঙ্গল থেকে আসছে, দিতে বাধ্য হচ্ছে। বেঙ্গলে এত কি বলবো পাওয়ার হয়ে গেছিল। এখনো ওরা যারা পিএইচডি করে আমার বন্ধুরা বেরোয়নি, ওদের সংখ্যাটা প্রচুর, কিন্তু লাস্ট 2 বছর আবার পড়ে গেছে। কারণ আমরা হয়তো ওই সস্তার সাত অবস্থার দিকে এগোচ্ছি। বলতে নেই, আমি কিছু অন্য সাবজেক্টে নাম করব না, তারা এই জায়গায় খুব স্ট্রিক্ট হয়ে রয়েছে যে যেখানে ভালো পড়ানো হবে আমরা সবাই মিলে সেখানে যাব। কি কত চার্জ নেয় সেটা আমার কাছে ম্যাটার করে না। অন্য সাবজেক্টে ট্রেন্ড দেখছি, কিন্তু আমার নিজের সংস্কৃত ছাত্র হয়ে খুব খারাপ লাগছে। আমাদের সংস্কৃত লোকেদের উঁচু মন হওয়া উচিত ছিল, টাকা নয় বিদ্যাটা যেখানে ভালো সেখানে যাব। আমরা সেটা করছি না, কেন করছি না আমি জানি না। টাকাটা ফ্যাক্টর নয়, পড়ানোটা ফ্যাক্টর। এবং অবশ্যই আপনারা টেস্ট করুন, কিন্তু টেস্ট করতে জানেন তো, বুঝতেই পারলেন ওই দিদির মতো ডবল টাকা নষ্ট হয়ে যাবে। বুঝুন ব্যাপারটা। আমাদের সিবিটি কি কি জিনিস আছে সেগুলো ক্লাসে বলতে শুরু করলে ক্লাস শেষ হয়ে যাবে, আমি বলবো না। আমি একটু পড়ানো নিয়ে আসি। এইটাও খুব কঠিন কোশ্চেন না। এই কোশ্চেনটা আমাকে মানে মনে অসম্ভব অসম্ভব সুন্দর একটা আনন্দ দিয়েছে। এই কোশ্চেনটা আমি বুক ঠুকে বলতে পারি, ক্লাসে যে কজন আছেন কেউ একজন বলুন, মানে যারা দেখে নিয়েছেন অ্যান্সার কি তারা বাদ দিয়ে, এই কোশ্চেনটার অ্যান্সার কি হবে। আমি ওপেন চ্যালেঞ্জ করলাম, মাইক খুলে বলুন কেন হবে, আর বাকিদের লেখা বইগুলো কিরকম বলতে পারবেন? কেউ কোথা থেকে দিয়েছে বলতে পারবেন এই কোশ্চেনটা? এটা 25শে জানুয়ারির কোশ্চেন। শোনা যাচ্ছে না আপনার কথাটা, বলুন আরেকবার। হ্যাঁ স্যার, আমি কুল্লুক আর কেউ? হিসাবে। হ্যাঁ, কুল্লুক ভাবছেন অ্যান্সার। আচ্ছা আচ্ছা, আর কেউ কিছু ভাবছেন অ্যান্সার? হ্যাঁ স্যার, ওইটাই ঠিক আছে ঠিক আছে, আপনি মাইক মিউট করুন, আমি বলি। এই যে স্মৃতি চন্দ্রিকা, এই যে বইটা, এই বইটা আসলে একটা নিবন্ধ গ্রন্থ। নিবন্ধ বলে একটা জিনিস হয়, সেটা কি আমি বারবার ক্লাসে বলতে গিয়ে পড়াই, আমি ক্লাসে করতে গিয়ে এটা বলি, আমার নিজের মাঝে মাঝে খারাপ লাগে যে আমি সাবজেক্টের বাইরে হয়তো বেরিয়ে যাচ্ছি, টপিকের বাইরে, সিলেবাসের বাইরে হয়তো মনে হচ্ছে বেরিয়ে যাচ্ছি, এদের এত বলাটা দরকার না। কিন্তু এই কোশ্চেনটা দেখার পর আমি বিশাল বিশাল আনন্দ পেয়েছি। আমি যেটা করেছি এতদিন সেটা ঠিক, সেটা প্রমাণ হয়েছে এই কোশ্চেনটা দিয়ে। স্মৃতিচন্দ্রিকা একটা নিবন্ধ গ্রন্থ। আমাদের নেটের সিলেবাসে স্মৃতিশাস্ত্রের যে সিলেবাস, তাতে যাজ্ঞবল্ক্য মনু ছাড়া আর কিছু নেই। কিন্তু এই দুটো পড়াতে গিয়ে আমি বেসিক ধারণা দিতে গিয়ে বলেছিলাম যে ধর্মশাস্ত্র 3 প্রকার, একটা ধর্মসূত্র, একটা ধর্মশাস্ত্র, আর একটা নিবন্ধ। এই নিবন্ধ অনেক রকম হয়, তার মধ্যে রঘুনন্দনের নাম আমি ক্লাসে করি, নিশ্চয় যারা আমার ক্লাস করেছেন তারা জানেন কতবার করি। পরে ভিডিও থাকলে দেখে নেবেন, আমি অনলাইনে ইউটিউবের যে আমাদের বিএসএসআই ইউটিউব রয়েছে সেখানেও আলোচনা করেছি হয়তো ক্লাসে। সেখানে রঘুনন্দনের নাম করেছিলাম এবং তার লেখা বইটার নাম বলেছিলাম অষ্টবিংশতি তত্ত্ব। এই যে কোশ্চেনটা দিয়েছে স্মৃতিচন্দ্রিকা, সেটা অফিসিয়ালি নেটের সিলেবাসে আমাদের নেই ডিরেক্টলি, কিন্তু ওই স্মৃতি নিয়ে আলোচনা করতে গেলে নিবন্ধও জানতে হয়, নিবন্ধকারদের নামও, মানে নিবন্ধ যারা লেখেন তাদের নিবন্ধকার বলা হয়, তাদের নামও জানতে হয়, তাদের গ্রন্থগুলোর নামও জানতে হয়। নিশ্চয় দাইভাগ জিমুদ্বাহনের লেখা একটা গ্রন্থ অনেকেই জানেন, যারা জানেন না তারা নতুন জানলেন। আমরা কিন্তু এই ধরনের আলোচনা করি রিলেটেড টপিক এলে। সেরকমই স্মৃতিচন্দ্রিকা একটা নিবন্ধ গ্রন্থ এবং লেখা দেবন ভট্টের। কজন জানতেন আমি জানি না। এবছরের নেটের কোশ্চেন কি করবেন এরকম কোশ্চেন এলে? মাথার চুল ছিঁড়ে বসে থাকতে হবে এই কোশ্চেন এলে।
এইরকম কোশ্চেন নেট করবে, আপনাকে এরকম কোশ্চেন করবে। কেন করবে আমি বলে দিই, ওদেরও আর কিছু করার নেই। ওদের কিছু করার নেই এই কারণেই, কারণ এত নর্মাল সিলেবাস তো চেঞ্জ হয়নি, সেই জায়গার থেকে এত কোশ্চেন এসে গেছে না, পাতি কোশ্চেন আর আসবে না। অনেক কোশ্চেন এসে গেছে, অনেক কোশ্চেন, নর্মাল কোশ্চেন এসে গেছে। এইবার তো ওই জায়গাগুলোকে ছেড়ে অন্য জায়গা থেকে ওরা ঘুরে ঘুরে কোশ্চেন করার চেষ্টা করবে। এক জায়গায় কতবার কত কোশ্চেন করবে? আপনাকে যদি বলে যে অগ্নিসূক্ত থেকে 150টা কোশ্চেন করতে, আপনি পারবেন? অসম্ভব। আর 150টা কোশ্চেন হয় না, কিন্তু আপনাকে তো অনেকবার নেট হয়েছে, হয়তো 50টা নেট হয়ে গেছে, ওই অগ্নিসূক্তেই তো সিলেবাস। তাহলে তো ওদের কোশ্চেন একটু বাইরে থেকে করতে হবে, ওরা সেটাই করছে। সেটার জন্য প্রস্তুত হন, সেটাই ওরা করছে, সেটার জন্য প্রস্তুত হন। এইরকম স্মৃতি চন্দ্রিকা টাইপস কোশ্চেন, এটা মানে স্মৃতি টপিকে এসছে, বেদে আসতে 1 সেকেন্ডও লাগবে না, বেদে এরকম কোশ্চেন আসছে। যেমন ওয়েস্টার্ন স্কলারদের লেখা, ওই শুধু যে 4জন ওয়েস্টার্ন স্কলারদের আমাদের টাইম জানতে হয় বেদে, হ্যাঁ, ওই ম্যাক্স মুলার, ওয়েবার, এদেরগুলো বাদ দিয়ে যে ওয়েস্টার্ন স্কলাররা আছে না, বিভিন্ন নাম করা করা আছে, তাদের বইগুলোর নাম আমি বারবার পড়তে বলেছিলাম, আমাদের মেটেরিয়ালে ছিল, আমি লিস্ট করেছিলাম, এবং আমি সবাইকে ক্লাসে বলেছিলাম প্লিজ আপনার চ্যাট জিপিটি, এআই এগুলোকে ইউজ করুন, নেটে সার্চ করুন লেটেস্ট বেদের উপরে আর কোনো বই বেরিয়েছে কিনা। এবছর 25-এ আসেনি, 25শে জুনেও এই কোশ্চেনটা আসতে পারে। লেটেস্ট যে বেদের বইটা বেরিয়েছে, হয়তো কোনো ওয়েস্টার্ন লেখকের বা আমাদেরই লেখকের, আমরা জানি না, সেটা দিয়ে দিতে পারে। বইটার নাম দিয়ে বলবে এটা কার লেখা। ভেবেছেন এইভাবে? তৈরি করেছেন নিজেকে? তৈরি করুন, এইভাবে ভাবতে হবে, এইভাবে ভাবার সময় শুরু হয়েছে। আচ্ছা, এখানে দেখুন একটা কোয়েশ্চেন এসছে, এটা স্মৃতি থেকে, মনুসংহিতা থেকে। মনু, ক্রোধ থেকে যে বেসনগুলো তৈরি হচ্ছে, শুধু সেগুলোর সংখ্যা, আগে কোয়েশ্চেন আসতো সেগুলোর সংখ্যা কি, কটা, 8টা না 6টা না 4টে না 2টো না 10টা, কামজ বেসন, ক্রোধজ বেসন, এরকম কোয়েশ্চেন আসতো। এখন কোয়েশ্চেন আসছে সেই বেসনগুলোর ক্রম, কি ক্রমে বেসনগুলো সৃষ্টি হয়েছে, কার পরে কে আছে, কোন ক্রোধজ বেসন আগে না, মানে কোন ক্রোধজ বেসনগুলো আগে, কোনগুলো তার পরে, সেই রকম ভাবে একটা লিস্ট করতে বলেছে। হুম, লিস্টটা এখানে খুব ভালো করে যারা পড়েছেন তারা জানেন, সাহসম দিয়ে শুরু হওয়া উচিত। তো অবশ্যই 1 আর 2 এর মধ্যে কনফিউশন থাকবে, সাহসের পরেই থাকবে দ্রোহ, অর্থাৎ সি এ, অপশন এ হবে অ্যান্সার। কিন্তু আমি ক্লাসে বারবার বলেছিলাম, যেখানে যেখানে এই রকম ক্রমের বিষয় আছে, ডিটো ক্রম মুখস্থ করুন, বুঝে এসব কিছু হয় না। শাস্ত্র হচ্ছে পারায়ণ সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস শাস্ত্রের ক্ষেত্রে, সংস্কৃতের ক্ষেত্রে নিয়মিত রিডিং পড়া অভ্যেস করা, সেটা করতে পারলেই তবেই মুখস্থ হয়। মুখস্থ করতে হবে, আর মুখস্থ হলে পরীক্ষায় কাজে লাগে। তো এইটা একটা বিশাল বড় ফ্যাক্টর, এইটা একটা করুন। এই কোশ্চেন সেটার একটা উদাহরণ আমি ক্লাসে যেটা বলেছিলাম, সেটা একটা উদাহরণ দেখালাম, যে কোশ্চেন কিন্তু আর ওই কটা ক্রোধজ বেসন, তার মানে কি হবে, এইসব সংখ্যা, এইসব কোশ্চেন বাদ দিন, এখন এসছে ক্রম, এরকম কোশ্চেন আসছে। আচ্ছা, আচার্য কপিলদেব দ্বিবেদী মতানুসারেণ ধ্বনি পরিবর্তনস্য আভ্যন্তন কারণদ্বয়ম ক্রম বিদ্যত। এই কোশ্চেনটা কেন লিখেছি, এই যে দেখুন, এই কোশ্চেনেও দেখুন কি বলা হচ্ছে, এখানে কি জানতে চাওয়া হচ্ছে, ধ্বনি পরিবর্তনের যে আভ্যন্তরীণ কারণ, সেগুলোর আচার্য কপিল দেব দ্বিবেদী মতে ক্রমটা কি। আমার মানে এই পিপিটির মধ্যে তো আরেকটা পিপিটি ঢুকিয়ে দেওয়া যায় না, আমার সামনে ল্যাপটপ খোলা, বইও আছে। আপনারা জাস্ট বিশেষে যদি নোট পুরনো কেউ পড়ে থাকে জিজ্ঞেস করবেন যে আমাদের নোটে আমরা কোন মতটাকে প্রাধান্য দিই, দেখবেন কপিল দেব দ্বিবেদীর মত, দেখে নেবেন নোট খুলে, তার মতটাকে নিয়ে আমি আলোচনা করছি। আমি নিজে লিঙ্গুইস্টিক্স পড়াই, আমার নিজে জানা আছে, তাই এত গ্যারান্টি দিয়ে বলছি, আমরা কপিল দেব দ্বিবেদী মতটাকেই পড়া। দেখুন নোটের কোশ্চেন কপিল দেব দ্বিবেদীর মতেই আসছে, ঠিক আছে। এই একটা কোশ্চেন, আমার মন ভরিয়ে দিয়েছে কোশ্চেনটা। ভিত্তি স্থানীয় বেদক, কতজন যে এটার অ্যান্সার ভুল করে এসছেন, কতজন যে হোঁচট খেয়ে এসছেন এই কোশ্চেনটায়। আর হোঁচট খাওয়ার মতোই একটা কোশ্চেন ছিল, পছন্দসই কোশ্চেন। বেদের যে এবার নেটে কোশ্চেন করেছে না, মানে সে একেবারে ওহো হো, মানে খুব সুন্দর লোক আর কি,
মানে আমি যেরকম বদমাইশ লোক আমার মতো লোক আর কি। সুন্দর মানে আমার পছন্দের হবে আমি বদমাইশ বলে, যে সহজ জিনিসটাকে কত রকম অ্যাঙ্গেল দিয়ে দেখা যেতে পারে। একজন গবেষকের চোখ সেটাই যে একটা জিনিসকে একাধিক ভাবে দেখতে পারে, আর এটা গবেষক নির্ণায়ক পরীক্ষা, আপনি গবেষণা করবেন এরপর, তাই আপনার চোখ সেরম থাকতে হবে। একজন গবেষক কখনো শুধু 2 আর 2 4 বলে না। একজন গবেষক 2 আর 2 22 বলতে পারে। একজন গবেষক 2 আর 2 0 বলতে পারে মাইনাস করে, সাইনটা সে কি বসাবে তার ক্যালকুলেশন। এইটা হচ্ছে গবেষকের দৃষ্টিভঙ্গি। এই যে ভিত্তিস্থানীয়, ভিত্তি শব্দটাকে ডেসক্রাইব করতে হবে, নিরুক্তের মতো করে ভেঙে ভেঙে দেখতে হবে কেন এই রকম একটা কোয়েশ্চেন দিল। এনটিএ এত কমা কোয়েশ্চেন করবে না। এনটিএ জানে যে গ্র্যাজুয়েশন পর্যন্ত এই মানে কি বলবো সংস্কৃত পড়েছে, এমনকি এইচএস লেভেলেও যে সংস্কৃত পড়েছে, সে জানে 4টি বেদের মধ্যে প্রধান বেদ হচ্ছে ঋগ্বেদ। কখনোই এনটিএ এটা জানতে চাইবে না ভিত্তিস্থানীয় বেদের অর্থ ঋগ্বেদ। এই ভুলটা যারা যারা করে এসেছেন, ড্যাং ড্যাং করে নেচেছেন, হ্যাঁ, তারা বুঝতে পারছেন কি ভুল করেছেন। এইখানে ভিত্তি শব্দটার আগে যে বাক্যে কর্তা থাকে না, অহম বন্দে, অহম কখনো লেখে না, কালিদাস লেখেনি বন্দে শ্রী গুরুচরণম, এরকম আমি বলছি আর কি, অহমটা উজ্জ থাকে। তো এখানে একটা পদ উজ্জ ছিল, সেটা হচ্ছে যজ্ঞস্য। এইবার কোশ্চেনটা কমপ্লিট হলো। যজ্ঞস্য ভিত্তি স্থানীয় বেদঃ কঃ। অ্যান্সার কি হবে? আপনারা সবাই মাইক খুলে বলুন, যে কেউ বলুন কি হবে অ্যান্সার। যজ্ঞস্য ভিত্তি স্থানীয় বেদঃ কঃ। হ্যাঁ হ্যাঁ, যজুর্বেদ। এবার সবাই মিউট করে দিন। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছেন, একদমই ঠিক বলেছেন সবাই, যজুর্বেদ। এই যে কোয়েশ্চেনটা রিডিং পড়ার পর থট প্রসেসিং, মাইন্ড ম্যাপিং, ক্যালকুলেশন, আপডেটেশন, হলে গিয়ে কি চাইছে, বলে না ও যেটা চাইছে আমি ঠিক সেটাই দেব। এই গোয়েন্দা গল্পগুলোতে দেখবেন এক্স্যাক্টলি যেটা মানে যে চুরি করছে বা খুন করছে ভাবছে, গোয়েন্দাও ঠিক এক্স্যাক্টলি সেটাই ভাবছে। এই পারফেকশনটা তখনই আসে যখন বিষয়টা আত্মস্থ হয়। তো হলে যখন কোয়েশ্চেন পড়ছেন আপনি তার মানে কানেক্ট করতে পারেননি বিষয়টাকে। এত বাচ্চাওয়ালা কোয়েশ্চেন দেবে না, ওরা জানে যে ভিত্তিস্থানীয় বলতেই সবাই ঋগ্বেদ ভাববে আর ভুল করে আসবে। মাইন্ড গেম খেলেছে। আসলে যজ্ঞের ভিত্তিস্থানীয় হতো। আর কেউ যদি বলে যে কেন স্যার ঋগ্বেদ হবে না, আপনি এনটিএ নেট পরীক্ষা দিয়ে প্রফেসর হবেন, এনটিএ নেট পরীক্ষা দিয়ে পিএইচডি করবেন, আপনাকে জানবে এনটিএ নেটের কোয়েশ্চেন যারা করছে যে ভিত্তিস্থানীয় বেদ ঋগ্বেদ, এইটুকুনি জানার জন্য আপনাকে মানে এত বড় স্কলারশিপ বা চাকরি দেবে? ওরা কি টাকা কি ফ্রিতে দেওয়ার জন্য রেখে দিয়েছে নাকি? কোনো মতেই রাখেনি, আপনাকে টেস্ট করার জন্য রেখেছে। সেটাই করছে ওরা। আরো সুন্দর একটা কোয়েশ্চেন, এটা তো আমার টপিকেরই কোয়েশ্চেন না, কিন্তু আমার কোয়েশ্চেনটা এত 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 ভালো লেগেছে, এই কোয়েশ্চেনটাকে আমি রেখে দিয়েছি মানে আপনাকে আপনাদের দেখানোর জন্য। আপনারা আজকের ক্লাসে আমায় মাইক খুলে বলুন তো, কজন পরীক্ষা দেওয়ার পর সেই কোয়েশ্চেনটা নিয়ে, বিএসএস হয়তো বহুত দিন ধরে এই এটা পিডিএফটা দিয়ে দিয়েছিল, নিশ্চয়ই খোঁজ করেছেন কোয়েশ্চেনটা দেওয়ার পর, যারা সিরিয়াস অন্তত, যারা নেট পাস করতে চান, জিআরএফ পেতে চান, কজন পরীক্ষার কোয়েশ্চেন গুলো নিয়ে 3 দিন টানা বসেছেন, বিশ্লেষণ করেছেন? একজন মাইক খুলে যারা করেছেন তারা শুধু মাইক খুলে বলুন হ্যাঁ করেছি, আমি সংখ্যাটা শুনতে চাই। শুধু খুলে বলবেন হ্যাঁ করেছি, 3 দিন টানা করেছেন কেউ? আলোচনা করেছিলাম স্যার। কোনো হ্যাঁ স্যার, আমি একটু বেরোনোর পর দেখেছি। স্যার 3 দিন দেখিনি কিন্তু দেখেছি আর কি। আচ্ছা ঠিক আছে। আর আর কেউ? আর কেউ নয়? স্যার দেখেছি আচ্ছা, কিন্তু আমি 3 এটা দিন তো নয়। নিজের কাছে। ঠিক আছে ঠিক আছে, ওকে, এবার মিউট করুন। দেখেছেন যারা, তারা কখনো আজকে আমি যেভাবে কোশ্চেন দেখতে বলছি, ভাবতে বলছি, যে ভিত্তিস্থানীয় কোশ্চেনের কোথায় কায়দাটা করে রেখেছিল, এইভাবে কেউ ভেবেছেন? কেউ কি ভেবেছেন? যে ভেবেছেন তাকে কংগ্রাটস। না সে যদি এই লেভেলটাকে ধরে রাখতে পারেন তাহলে জেআরএফ এর কাছাকাছি আছেন।
স্যার ওটা আমি জানি না যোগ্য কজন ভেবে ভেবেছেন। ডিপিপিটি করে এসেছিলাম ওটা। হ্যাঁ, যে করেছেন খুব ভালো, ঠিক জায়গায় ধরেছেন, অন্তত ওই কোশ্চেনের জন্য আপনি ঠিক জায়গায় ছিলেন, ধন্যবাদ। আর যারা ভাবেননি বা তিনি হয়তো ওই কোশ্চেনটা ভেবেছেন, কিন্তু বাকি কোশ্চেন গুলো এরকম ভাবে আলোচনায় বসেছেন, যেমন এই কোশ্চেনটা, অধলিখিত বাক্যাংশান সংয়োজ্য যথোক্ত শ্লোকং রচয়ত। এই লাইনগুলোকে জুড়ে জুড়ে, বাক্যাংশগুলোকে জুড়ে জুড়ে, ইংরেজিতে যেটাকে বলে ফ্রেজ, সেগুলোকে জুড়ে জুড়ে একটা শ্লোক রচনা করো। এই শ্লোকটা পরিচিত আমাদের একটা নাটকের শ্লোক, নাটকের না, যাই হোক কাব্যের শ্লোক, গির অথ বা শ্রেয়সী কেন তৃপ্যতে, তাই তো? এরকমই তো ছিল ব্যাপারটা। এই জায়গাটা তো সবার চেনা, অন্তত যে লাইনটা আমি পড়লাম। আমি কিন্তু কাব্য পড়াই না, আমি জাস্ট বলছি, একটা সময় তো পড়েছি বা পড়ানোর চর্চাটা তো ছিল। হ্যাঁ, এইখানে এই কোশ্চেনটা দিয়েছে, গির অথ শ্রেয়সী কেন তৃপ্যতে। এই কোশ্চেনটা যে এত সুন্দর কোশ্চেন, এইরম ভাবে কতজন কোশ্চেন করার জন্য ভেবেছেন আমি জানি না। আমার মনে হয় এনটিএ নেট এক একটা কোশ্চেনের জন্য বোধহয় এক একটা প্রফেসরের কাছে যায়। খুব আনন্দ লাগছে এই কোশ্চেনটা দেখে, যে একটা শ্লোক আপনি পড়ে গেছেন, আপনি অন্তত শেষ লাইনটা জানেন, শ্রেয়সী কেন তৃপ্যতে, কিন্তু তার আগে শ্লোকটা কিভাবে শুরু ছিল, প্রথম বাক্যটা কি ছিল, সেটা যদি কার মনে থাকে তবেই শ্লোকটার অ্যান্সারটা করতে পারে। অর্থাৎ ওরা শ্লোক তুলে দিচ্ছে না, শ্লোকটা কিভাবে সাজানো ছিল সেটা করে দেখাতে বলেছে পরীক্ষায়। এই মাইন্ড গেমটা খেলেছে। কোশ্চেনটা খুব 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 সুন্দর একটা কোশ্চেন। এই ধরনের কোশ্চেনের সঙ্গে পরিচিত হওয়া শুরু করুন, এই ধরনের ভাবে ভাবতে শুরু করুন। আপনি যা যা ভেবেছেন না, এবছর তার ধারে কাছ দিয়ে কোশ্চেন আসেনি। আপনারা হয়তো ভাবছেন খুব বাজে কোশ্চেন হয়েছে, কিচ্ছু বাজে কোশ্চেন হয়নি। ওরা জাস্ট মাইন্ড গেম খেলে গেছে আপনার সঙ্গে, বেসিক পয়েন্টে কিছু মাইন্ড গেম খেলেছে। এটা তার একটা উদাহরণ। এই কোশ্চেনটা প্রমাণ করে এনটিএ নেট নিজেকে আপডেট করতে চাইছে। যারা যারা নিজেকে আপডেট করবেন না, ওই অ্যান্ড্রয়েড 10 বা 12 ভার্সানের মতো, তাদের ফোন বন্ধ হয়ে যাবে, কিছু ইউজ করতে পারবেন না আর। সেটাই করছে এনটিএ, সেটার জন্য তৈরি থাকুন, এই চটটা খাওয়ার জন্য আর কি। এটা ওহো এটা এটা এই কোয়েশ্চেনটা যে হতে পারে, আমি বলছি, আমি জাস্ট একবারের জন্য ভেবেছিলাম পড়াতে পড়াতে। আমি হয়তো এরম ভাবে বলিও নি ক্লাসে, আমি মাঝে মাঝে করি, পড়াতে পড়াতে বলি যে আচ্ছা এখানে না অনেক প্রাণীর উল্লেখ আছে, প্রাণীগুলো কি কি একবার দেখে নেওয়া যাক, বলে এরম আমি অনেক সময় করি পড়াতে পড়াতে, আমার নিজেরও মনে পড়ছে পড়াতে পড়াতে। যারা ক্লাস করেছেন তারা হয়তো বলতে পারবেন যে আমি আদৌ করি কিনা, মিথ্যে বলছি কিনা। হ্যাঁ, আমি এটা চেষ্টা করি, আমার এগুলো করে মনে হয় ধর এগুলো সিলেবাসের মধ্যে, আমি কেন এইসব এক্সট্রা ক্লাসের মধ্যে করে ফেলি। কিন্তু আজকের কোশ্চেনটা দেখে না আমার এইগুলোতে মধ্যে মানে বিশাল আনন্দ লাগছে। আমি ঠিক করি, আমি সিলেবাসের বাইরে কিছু কথা বলি কিন্তু ঠিক বলি। এখন এনটি আমার মতো করেই ভাবছে, আমি ঠিক ভাবছিলাম। কি দিয়েছে কোশ্চেনটা, অধলিখিতেষু সাংখ্যায়ন আরণ্যকে জনপদা বর্ণিতা। এর মধ্যে কোন কোন জনপদের কথা সাংখ্যায়ন আরণ্যকে বর্ণিত হয়েছে? কে ভেবেছেন বলুন তো, কে ভেবেছেন বলুন? এই যে সাংখ্যায়ন আরণ্যকে, গোটা সাংখ্যায়ন আরণ্যকে, এই যে জনপদগুলো রয়েছে তাদের মধ্যে কোন কোন জনপদের কথা এর মধ্যে সাংখ্যায়ন আরণ্যকে আছে? আমি যতদূর মনে করতে পারছি, আমি ঠিক এনটিএ নেটের আগের সপ্তাহে একটা ব্রাহ্মণের ওপরে ক্লাস নিয়েছিলাম, কবে ডেট আমার মনে নেই, সম্ভবত সেখানে আমি এইরকম একটা লিস্ট দিয়েছিলাম যে আরণ্যক তো কখনো কখনো ব্রাহ্মণের সঙ্গে যুক্ত হয়ে শেষ অংশটা হয়, যে এই ব্রাহ্মণে কি কি অঞ্চল, মানে ওই দশ আমাদের যে যে 10টা রাজ্যের কথা বলা হয় না, ভুলে যাচ্ছি, আমি নিজেই ভুলে যাচ্ছি শব্দটা, যা কোন কোন রাজ্যের কথা বলা আছে, নগরের কথা বলা আছে, এটা বলেছিলাম, বা জনপদের, এক্সাক্ট হয়তো জনপদই বলেছিলাম, তার একটা লিস্ট আমি দিয়েছিলাম। মানে কারোর যদি বিশ্বাস না হয় মিথ্যে কথা বলছি, এর আগে আমার ব্রাহ্মণের দেয়া লেটেস্ট যে নোটটা, যে পিপিটিটা, সেটা ম্যাডামের থেকে ক্লাসে চেয়ে নেবেন, ভালো করে চেক করে দেখবেন, একটা জনপদ এর বর্ণনামূলক কোনো একটা আরণ্যকের, সম্ভবত ঋগ্বেদের আরণ্যকের, সাংখ্যায়ন মানে ঋগ্বেদের সঙ্গে রিলেটেড একটা লিস্ট আছে। অদ্ভুত সেই কোশ্চেনটা এসছে 25-এ, অদ্ভুত। হ্যাঁ, এরকম ভাবে ভাবুন।
এরম ভাবে ভাবুন, এরম ভাবে ভাবতে হবে, নাহলে আপনি বিপদে পড়বেন। এই যে এটা একটা দারুণ কোশ্চেন। জাস্কো যে 12টা নিরুক্তকারের কথা বলেছেন, তার মধ্যে কয়েকজন নিরুক্তকার কারা কারা? আমরা বারবার বলি না যে জাস্কের আগে 12 জন নিযুক্ত, আমাদের মেটেরিয়ালেও আছে, দেখবেন মেটেরিয়ালে আছে, পিপিটিতে আছে কিনা আমার মনে নেই, মেটেরিয়ালে আছে 12 জন নিযুক্তকারের কথা বলেছেন। আমি ক্লাসে লিটারালি মনে আছে, আমি যখন নিরুক্ত পড়িয়েছি, অন্তত আগের বছরও, এবছর এখনো আসেনি বোধহয়, যে এই নিরুক্তকারের ক্রম মুখস্থ করবে সবাই, জাস্ট ক্রম মুখস্থ করবে। এবার কোশ্চেন এসছে এর মধ্যে কে কে নিরুক্তকার, পরের বার 26 সালে কোশ্চেন আসতে পারে যে জাস্কো অনুযায়ী নিরুক্তকারের যে বাকি দ্বাদশ নিরুক্তকার, তাদের কোন ক্রমে দেওয়া আছে, দিয়ে এই নামগুলোই দিল, গিয়ে চুল মাথা ছিঁড়বেন, মানে মাথার চুল ছিঁড়বেন হলে। যা, ক্রমটা তো দেখে আসেনি, বা দেখলেও আর মনে পড়ছে না, কিন্তু আমি বলেছিলাম। এই হচ্ছে বর্তমান কোয়েশ্চেনের অবস্থা। এইভাবে যদি নিজেকে কোনোভাবে আপডেট না করেন, আপডেট করার মানসিকতা না রাখেন, বা এটা একটা মজার কথা বলি, মানে খারাপ কথা বলি, এই যে এই কোয়েশ্চেন হওয়ার ফলে খারাপটা কি হতে পারে, আপনারা যারা অনেকে একটু বেসিক পড়ে গিয়েছেন, ভেবেছেন ওপর ওপর দেখে গেছি কিছু পেরে যাব, 2-4টে হয়তো ভুল হবে, তারা হয়তো কিছু কোয়েশ্চেন পারেননি। তারা কি মনে করছেন জানেন তো, ওই তো কোচিং নিয়েছিলাম, ভালোই পড়েছিলাম কয়েকদিন, কিন্তু কি হলো, এত কঠিন কোশ্চেন, এরম কোশ্চেন হলে আর নেট পারবো না, নেট দেবো না, এই মানসিকতায় চলে গেছেন অনেকে, এই কোশ্চেন দেখার পর, অ্যান্সার কি দেখার পর। অথচ আপনি তলিয়ে একবারও ভাবার চেষ্টা করেননি। একটা কথা মনে রাখুন, এখন ওয়েস্ট বেঙ্গলে স্কুল রিলেটেড চাকরির অবস্থা খারাপ, সরকারিগুলোর বলছি। সেই কারণে আমাদেরই সবচেয়ে বেশি চান্স বাঙালিদের হায়ার স্টাডিতে যাওয়ার, কারণ আমাদের আর অপশন খোলা নেই, আমরা বাধ্য। বিহারিরা যেমন শিল্প নেই বলে বাধ্য অন্য স্টেটে গিয়ে কাজ করতে, বা ইউপিএসসি দিচ্ছে ওরা পড়ছে, এটাই জিজ্ঞেস করুন একজন বিহারিকে গিয়ে যে কেন তুমি পড়ছো, এক কথায় উত্তর দেবে যে আমাদের আর হাতে খোলা অপশন নেই, চাষ করতেও পাচ্ছি না, খরাতে মাটি নষ্ট হয়ে গেছে, পরিবেশ দূষিত হয়ে গেছে, আমার এত এডুকেশনাল কোয়ালিটি নেই যে আমি খুব ভালো ইংরেজি বলে অন্য স্টেটে গিয়ে আইটি ফাইটিতে জব পাবো, আমার আর্থিক অবস্থা খারাপ, আর আমার এত ভালো এখানে কারখানাও নেই যে আমি কারখানায় চাকরি করব, আমাকে অন্তত 12 বা গ্রাজুয়েশনটা পাস করা লেভেলের যে পরীক্ষাগুলো আছে দিতে হবে, তার মধ্যে প্রেস্টিজিয়াস হচ্ছে আইপিএস। শুধু আইপিএস পরীক্ষা ওরা দেয় না, আইএস দেয় না, যত রকমের সরকারি পরীক্ষা ওরা দেয়, এবং খুব ভালোভাবে প্রস্তুতি নেয়, কারণ ওদের হাত পা শিকল বাঁধা হয়ে গেছে, ওরা জানে। এখন বাঙালিদের সেই অবস্থা, আমাদের হায়ার স্টাডিজেই যেতে হবে, উচ্চ শিক্ষায় যেতে হবে। এক তো আমাদের গৌরব আছে, আমাদের হিস্ট্রি আছে, বাঙালিরা চিরকাল ব্রেনি। এখনো আমি আপনাকে উদাহরণ দিচ্ছি, তিরুপতিতে আমাদের যে বন্ধুরা ইন্টারভিউ দিতে গেছিল পিএইচডিতে, ওখানকার লোকাল লোকেরা বারবার বলছে, মানে যখন আলোচনা হচ্ছে পড়াশোনা নিয়ে বা টিচার ইন্টারভিউ নিচ্ছে, যখন নর্মাল কনভারসেশন হচ্ছে, যে তোমরা তো বিশাল বিশাল, বাঙালি মানেই আমরা জানি বিশাল বিশাল সিরিয়াস, পড়াশোনায় খুব বেশি জ্ঞানী, খুব বেশি কালচারাল, আমরা কেন নষ্ট করবো এই হিস্ট্রিটাকে? আমরা কি সেই জেনারেশন হব এখন যেরকম বাংলাদেশের অবস্থা, যে আমাদের হিস্ট্রিগুলোকে নষ্ট করতে করতে যাব? হব না তো। আমাদের যে গর্বটা ছিল সেটাকে আমরা আরো বাড়াবো, আর সেটা বাড়ানোর কারণ রয়েছে, কারণ ছোট চাকরিগুলো, প্রাইমারির চাকরিগুলো, আপার প্রাইমারির চাকরিগুলো এখন হচ্ছে না, তাহলে আমাকে উচ্চ শিক্ষায় টার্গেট করতে হবে, তাহলে আমি সেটাকে সিরিয়াস করি না। টাকার জন্য আমি কেন আটকাবো? আমি কোয়ালিটি বিচার করি, আমি যখন আলু কিনতে যাই, আমি যখন পটল কিনতে যাই বিচার করি, আমি পড়াশোনার ক্ষেত্রে কেন করবো না? করুন প্লিজ, আমি বলছি করুন, তবেই বুঝতে পারবেন কে ভালো কে খারাপ। মানে এরম ভাবে নইলে বিচার না করলে কখনোই ভালো জিনিসটা খুঁজে পাবেন না, এটা আমি গ্যারান্টি দিলাম। ওই যে বলে না, উদ্যমে না হয়ে সিদ্ধান্তি কার জানি না মনোরথে, তো উদ্যম নিন, তবেই সিদ্ধান্ত নিন, সিদ্ধান্ত নিয়ে উদ্যম নিন, নইলে কোনো দিন এগোনো যাবে না। আর আমাদের সত্যি একটা ভালো গৌরব রয়েছে, সেটাকে আমরা নষ্ট করবো কেন? এটা তো একটা আমাদের গৌরবের বিষয় না, আমাদের যারা স্টুডেন্ট বাঙালি, তাদের একটা ভালো একটা সংস্কৃতের ক্ষেত্রে একটা ভালো, মানে অন্যান্য এই নেট এক্সামে আমাদের একটা ভালো রেজাল্ট হচ্ছিল কয়েক বছর ধরে, কারণ আমাদের অপশন ছিল না, সবাই আমরা হায়ার স্টাডিজে গিয়েছিলাম। হয়তো আমি যে নেট পড়ছি, পিএইচডি করছি, আমি হয়তো এতটা স্টাডিতে যেতাম না, আমি হয়তো হাই স্কুলের টিচার হয়ে যেতাম, কিন্তু আমার কাছে অপশন ছিল না। আমি প্রথমে মনে করেছিলাম আমার দ্বারা নেট হবে না, অনেকের মতোই আমিও ডিমোটিভেটেড হয়ে গেছিলাম, কিন্তু চ্যালেঞ্জ নিয়েছিলাম।
জীবনে চ্যালেঞ্জ ছাড়া আর কিচ্ছু নেই, জানেন তো। একটা খুব বাজে গান আছে, একটা ডায়লগ আছে মনে পড়ছে, সিনেমার, বলা যাবে না। তো যাই হোক, ওইরকম চ্যালেঞ্জ নিতে হবে, সিনেমা না, তবে চ্যালেঞ্জ নিতে হবে বাস্তবে। ফেল করলে তো ফিরে আসার পথ আছেই, কিন্তু ফেল করবেন কেন, চেষ্টা করে কেন পাবেন না? একটা কথা মাথায় রাখবেন, যতক্ষণ আপনাকে 55% এমএতে পাওয়ার পর নেটে বসতে দিচ্ছে, ওই যোগ্যতা যদি আপনার আছে, তো আপনি জিআরএফ পাওয়ার যোগ্যতা রাখেন, এটা মাথায় রাখুন। আপনি নিজেকে মেজে ঘষে তৈরি করুন। পৃথিবীতে কোনোদিন প্রথমে কেউ তৈরি হয়ে যায় না। এটা আমি ছোটবেলায় ভাবতাম, যারা ফার্স্ট বয় হয় তারা সব তৈরি হয়ে যায় ছাতার মাথা। কেউ তৈরি হয়ে যায় না, সবাই ঘষে মেজে নিজেকে বেটার করে। এটাই পৃথিবীর নিয়ম। আমি নিজেও তাই হয়েছি। আমি যেটুকুনি পড়াতে পারছি, যা হচ্ছে, যা আলোচনা করছি, আমি এই লেভেলের ছিলাম না, আমি নিজেকে এই লেভেলে নিয়ে এসেছি। আপনারাও নিয়ে যেতে পারবেন, কিন্তু সেই চেষ্টাটা তো করুন, এটাই বলবো। এখন আর ওই সমীচীনম মেলয়ত, হ্যাঁ, ঐতেরেয় ব্রাহ্মণ কোন বেদে আছে, হ্যাঁ, শতপথ ব্রাহ্মণ কোন বেদে আছে, এই কোশ্চেন আর দেবে না। এই কোশ্চেনের যুগ শেষ হয়ে গেছে। এখন এই ব্রাহ্মণে আলোচ্য বিষয় কি, সেই নিয়ে আলোচনা হবে। ঠিক আছে, আরো কিছু কোশ্চেন দিয়ে অ্যান্সার কি হবে সেটা নিয়ে আমি আর যাচ্ছি না। অ্যান্সার বলতে হবে, কেন বলতে হবে, আর যাচ্ছি আমি শুধু কোশ্চেন। এই কোশ্চেনটা দেখুন, অধলিখিতেষু পৌর্ণমাস সঙ্গকা ইয়াগা ভবন্তি। এদের মধ্যে পূর্ণ মাসের সঙ্গে রিলেটেড যাগ কোনটা? এদের সঙ্গে পূর্ণ মাসের সঙ্গে, পূর্ণ মাস আমরা কি জানি, কি কি আছে? পূর্ণমাসী কথাটার মানে হচ্ছে পূর্ণিমা। পূর্ণমাসীর সঙ্গে, পূর্ণিমার সঙ্গে রিলেটেড যাগ কোনগুলো? অগ্নিষ্টমীয়, উপাংশু, বাজপেয়, ঐন্দ্র, আগ্নেয়। কি হবে অ্যান্সার, বলুন দেখি, বলতে পারবেন কেউ? এটার অ্যান্সার কি হবে? ভেবেছেন এইভাবে কেউ? বিভিন্ন যাগ পড়েছেন তো, যে এই যাগটা পূর্ণমাসীতে হয়, এই যাগটা অমাবস্যায় হয়, হ্যাঁ, এরকম এরকম যাগ, এটা এই তিথিতে হয়। কানেক্ট করিয়েছেন কোন যাগটা কোন সময় হয়, লিস্ট করেছেন? ভেবেছেন একবারও? ভাবুন, না ভাবলে কোশ্চেনে অ্যান্সার ভুল করে আসবেন, যেমন এটা করেছেন অনেকেই। এটার অ্যান্সার হবে অপশন 4, অগ্নি, সোম, উপাংশু আর আগ্নেয়। এই তিনজনই পৌর্ণমাস সঙ্গক যাগের সঙ্গে রিলেটেড। তার কারণ ওই আমাদের যে দর্শ পৌর্ণমাস যাগ হয়, সেই যাগের 3-6টা পার্ট হয়। 3টে পার্ট হয় পৌর্ণমাসীতে, 3টে পার্ট হয় দর্শতে। পৌর্ণমাসী মানে পূর্ণিমা। সেই 3 যাগে যারা যারা দেবতা, তারা হচ্ছে এরা 3জন। বুঝতে পেরেছেন? এই রকম ভাবে ব্যাপারগুলোকে ভাবুন। আচ্ছা, এটা বাদ দিন। এই যে আমরা একটা যাজ্ঞবল্ক থেকে কোশ্চেন দিয়েছে, সেটা হচ্ছে ইয়াদা সামন্তাদীনাং লিঙ্গাদীনাং চ বৃক্ষাদীনাম অভাব তদা বিবাদিত ভূমে সীমা নির্ধারণে কঃ প্রবর্তক ভবতি। অ্যান্সার তো পরে বলবোই, আমায় বলুন এই কোশ্চেনটা কোথা থেকে এক্স্যাক্টলি, কোন বইয়ের কোন চ্যাপ্টার থেকে নেওয়া হয়েছে? যে কেউ মাইক খুলে বলুন, বলতে পারবেন কেউ? এই কোশ্চেনটা কোন বইয়ের কোন চ্যাপ্টারের কোশ্চেন? গল্প থেকে। যাজ্ঞবল্ক্য সংহিতা থেকে। ঠিক আছে, ঠিক আছে, কেউ বলুন যাজ্ঞবল্ক্য সংহিতার। হ্যাঁ, ঠিক ঠিক, এটাই বলতে চাইছিলাম। ব্যাস ব্যাস, মিউট করে দিন বাকিরা। ওকে ওকে, এটা আসলে সীমা বিবাদে। এইবার সীমা বিবাদ সম্বন্ধে ডিটেলসে আলোচনা করলেই শেষের দিকে গিয়ে এটা পাওয়া যাবে, যদি না সামন্ত থাকে, যদি কোনো চিহ্ন থাকে, যদি বৃক্ষও না থাকে, মানে এইগুলো কি, এগুলো হচ্ছে সীমার নির্ধারণে ব্যবহৃত অপশন। প্রথমে সামন্ত জানবে সীমা কি হয়, তারপরে কোনো চিহ্ন দিয়ে দেওয়া হবে লিঙ্গ হিসেবে, এবং শেষ পর্যন্ত কোনো এই দুটোকে না পেলে বৃক্ষ দিয়ে চিহ্ন করা হয়, সীমা নির্ধারণ করা হয়। যখন বৃক্ষও থাকবে না, তখন কি করে সীমা নিবর্তন হবে, সীমা প্রবর্তিত হবে, মানে কোনটা সীমা জানবো, তখন কে বলবে? অভিলেখ, মন্ত্রী পরিষদ, ভূমির যে স্বামী, না রাজা? এটা অ্যান্সার কি হবে জানেন?
কেউ বলতে রাজা পারবেন? স্বয়ং। হুম, রাজা স্বয়ং। অধিক, রাজা স্বয়ং। হ্যাঁ হ্যাঁ একদম তাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। এই এই যে কোয়েশ্চেনটা, এটা কিন্তু আমরা সাধারণত যাজ্ঞবল্ক্য সংহিতায় কি করি জানেন তো? ব্যবহার অধ্যায়ের উপরে জোর দিয়ে চলে যায়। নিশ্চয় সবাই বুঝতে পারছেন কি বলতে চাইছি। বাকি যে বিবাদ প্রকরণের যে 18টি বিবাদ পদ রয়েছে সেইগুলো নিয়ে আলোচনাই করি না, অথচ সেইগুলো থেকে কোশ্চেন আসছে। মানে এতদিন ওই মাসি মাসি সম্বন্ধকে, অর্থাৎ ওই ঋণ দেওয়া ধার করা, মানে মোটামুটি প্রথম দিক থেকে কোশ্চেন আসতো। এখন কিন্তু পেছন দিকে কোশ্চেন আসছে। এবার সীমা বিবাদ দিকে দিয়েছে, পরে এবার অভ্যুপেত্তা শুশ্রূষা থেকে দেবে, তারপরে এবার বিকৃতা অনুশয় থেকে দেবে, তারপরে এবার স্ত্রী সংগ্রহ থেকে দেবে, তারপরে এরকম শেষের দিকের থেকে দেবে। সেগুলো কিন্তু আপনারা ওভারলুক করেন, সাধারণত সবাই করেন বলছি না, যারা ওই জন্য অধিক সংখ্যায় লোক অ্যান্সার প্রথমে দিতে পারছিলেন না, ভাবতে হচ্ছিল। এইভাবে ভাবুন, এই ধরনের কোয়েশ্চেন আসছে। আচ্ছা, এটা তো গ্রামারের কোয়েশ্চেন, এটা নিয়ে আমি যাচ্ছি না। এটা খুব টেক্সচুয়াল কোয়েশ্চেন, একটু ভালো করে টেক্সট পড়লে এই কোয়েশ্চেনটা হয়তো পারা যেত। আচ্ছা, এই কোয়েশ্চেনটার মানেটা কি বলুন তো? এই যে আরোহ ক্রমেণ মণ্ডলেষু সুক্তানি ভবন্তি, মানেটা কি? আরোহ ক্রমটা কি? প্রথম থেকে শেষের বলতে দিকে, পারবেন? মানে ছোট থেকে বড়। ঋগ্বেদের। হ্যাঁ একদম একদম, হ্যাঁ ছোট থেকে বড়, ঠিক ছোট ধরেছেন। থেকে বড়। এই যে পদটা আরোহ দিয়ে, হ্যাঁ হ্যাঁ, অনেককেই কিন্তু গুলিয়ে দেয়া যায়। কোয়েশ্চেনটা বুঝতে পারছেন? ট্রিকটা হচ্ছে আরোহ পদে। আর আগে কেমন কোশ্চেন আসতো, কোনো একটা সুক্ত থেকে সুক্ত দিয়ে বলতো এই সুক্তের সুক্ত সংখ্যা কত, বা সুক্ত সংখ্যা বলে বলতো এটা কোন সুক্ত। কোশ্চেন কি এসছে দেখুন, প্রথমত স্তম্ভ মেলানোও না, সুক্তগুলো দিয়ে দিয়েছে, এই সুক্তগুলোর কম থেকে বেশি মণ্ডল অনুযায়ী যে ক্রম আছে সেটা যেতে হবে। অর্থাৎ মানে ধরুন একটা, ধরুন 1 নম্বর মণ্ডলে আছে, তাহলে পরেরটা 2 নম্বর মণ্ডলে থাকবে, আবার 1-এর 1-এ আছে, পরেরটা 1-এর 3-এ থাকবে। এই ক্রমটাকে ফলো করতে চেষ্টা করেছে ওরা, বুঝতে পেরেছেন? এই যে কোশ্চেনটা দিয়েছে এটা এই ক্রমটাকে ফলো করতে চেষ্টা করেছে। এই ক্রমটা কিন্তু খুব মানে খুব ভেবে চিন্তে করে কোশ্চেনটাকে সাজানো। এটার অ্যান্সারটা হবে, নিশ্চয়ই সবাই বুঝতে পারছেন, 3 হবে অ্যান্সার। প্রথমে রয়েছে বরুণ সুক্ত ক্রম অনুযায়ী গেলে, তারপরে ইন্দ্র সুক্ত দ্বিতীয় অধ্যায়তে আছে, সবাই নিশ্চয়ই জানেন। হ্যাঁ, তারপরে হচ্ছে উষস সুক্ত, তারপরে হচ্ছে পর্জন্য সুক্ত, এবং দশম মণ্ডলে নাসদীয়, এই যে পুরুষ নাসদীয় এই ধরনের সুক্তগুলো দশম মণ্ডলে থাকে, মানে 10-এর 90, 10-এর 127, 10-এর 111, 10-এর 10, এই রকম। শেষটা হবে ই দিয়ে, ঠিক আছে? এইভাবে কোশ্চেন করছে, এইভাবে কোশ্চেন করলে এইভাবেই প্রস্তুতি নিতে হবে। এইটা হচ্ছে একটা পাতি কোশ্চেন 2019-এর, এই জন্য কোশ্চেনটা আবার দিয়েছি আমরা। जो जातो एव प्रथमो मनस्वान् देवो देवान् कतुना पर्যভূয়াৎ মন্ত্রাংশ কস্য সুক্তস্য বিদ্যতে। এই যে কোশ্চেন গুলো, এই কোশ্চেন গুলো দেখে কি মনে হচ্ছে এই ধরনের কোশ্চেন কি আর আসছে? এই ধরনের কোশ্চেন আর আসবে না। এই ধরনের কোশ্চেনকে এনটিএ বাই বাই বলে দিয়েছে। আপনারাও বাই বাই বলুন, মানসিকভাবে নিজেকে আপডেট করুন, আপডেট করে কোশ্চেন বিশ্লেষণ করুন, ভাবতে শিখুন কিভাবে কোশ্চেন আসছে। আমি জানি না কতটা আজকে মনে ভয় ঢুকাতে পারলাম, লিটারালি ভয় ঢুকালাম, কারণ ভয় ঢুকানোর মতো পরিস্থিতি তৈরি করছেন কি, সে ভয়টা ঢুকান, নিজেকে আপডেট করুন। ভয় মানে ভয়েই থেকে যান এটা আমি চাইছি না, ভয় থেকে বেরোনোর রাস্তা খুঁজুন। রাস্তা একটা অবশ্যই, বিএসএসআই অন্তত বাংলার বুকে, সেই রাস্তাটাতে আসুন, আমার এটা সাজেশন। আপনারা, এবং ওপেন সাজেশন, আপনি যে কোনো ইনস্টিটিউটে তার আগে পড়ে আসতে পারেন, সেখানেও ভর্তি হয়ে দেখতে পারেন। যদি আপনার মনেই হয় যে স্যার শুধু এসে প্রচার করতে এসছে বিএসসি স্যার, বাকিগুলো সম্বন্ধে স্বাভাবিক কোনো ইনস্টিটিউশন পর ইনস্টিটিউশনকে ভালো বলবে না, আমরা তো বলছি না, তার কারণ আছে, আপনারা নিজেরা চেক করুন। আর ভাবুন, বাকি ইনস্টিটিউশনের ক্লাসগুলোতে বন্ধুদেরকে জিজ্ঞেস করুন
যে এইভাবে কেউ ভাবছে কিনা। আপনারা ভর্তি না হলে তো আমরা মেটেরিয়াল দিতে পারবো না, তবুও আমাদের কিছু ফ্রি মেটেরিয়াল নিশ্চয়ই আপনারা কোনো না কোনোভাবে হাতে পেয়ে গেছেন বা দেখেছেন, সেখান থেকে আইডিয়া লাগাতে পারবেন। এমনি এমনি এত বছর ধরে এতজন যে কজন ছবি দেখছেন তারা এখান থেকে রেজাল্ট আউট করে ভালো রেজাল্ট পায়নি, এটা এই বছরের লেটেস্ট, এটা মাথায় রাখবেন। ঠিক আছে, আমি মোটামুটি এইখানেই থামছি। জানি না কতটা আপনাদের স্ট্র্যাটেজি বলতে পারলাম বা আলোচনা করতে, স্ট্র্যাটেজির কথা আজকে আমি বলিনি, আমি আসলে স্ট্র্যাটেজিটা কিভাবে নিতে হবে সেই স্ট্র্যাটেজিটা বলেছি। জানি না আপনাদের আইডিয়া কিছুটা দিতে পারলাম কিনা, আশা করি কিছুটা হলেও 1% হলেও মনে সন্দেহ ধরাতে পেরেছি যে কি ভুলের পথে আমরা যাচ্ছি, কিভাবে আমাদের ভাবা উচিত, বা আমাদের মধ্যেও সেই চান্সটা আছে যে আমরা ওভারকাম করতে পারবো এই বিপদগুলোকে, এই চান্সগুলোকে। এই 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 যে আমাদের মনে হচ্ছে না অনেকেই যে এত টাফ কোয়েশ্চেন হচ্ছে আমি আর পড়বো না, একদমই না। আপনার যখন এমএতে ওই পার্সেন্টেজটা আছে, আপনার যোগ্যতা আছে। হ্যাঁ, আপনি এখন সিঁড়ির প্রথম ধাপে আছেন, কিন্তু শেষ ধাপ পর্যন্ত ওঠার যোগ্যতা আপনার আছে। সেইভাবে পাগুলোকে শক্ত করুন। জিমে গিয়ে সবাই কি গাটসের মেসেজ কি সব করে, আমি ভুলেই গেছি ইংরেজিটা। হ্যাঁ, দেখতাম বন্ধুরা করতো, আজকে আমার লেগ ডে, আজকে আমার হ্যান্ড ডে, চেস্ট ডে, এসব করতো। তা আপনারাও এক একটা ডেতে ওই আপনাদেরও একদিন বেদ ডে, একদিন দর্শন ডে, হ্যাঁ একদিন ব্যাকরণ ডে, একদিন স্মৃতি ডে রাখুন, করুন, রুটিন বানান। সেটা নিয়ে হয়তো অন্য কোনো দিন কথা হবে। আজকে আমি এই পর্যন্তই বলে শেষ করছি। সকলে ভালো থাকবেন। অমিত স্যার যদি থাকেন এবার কিছু বলতে পারেন বা কোনো বিষয়ে প্রশ্ন থাকে। আমি সকলকেই বলবো, সকলেরই মাইক খোলা আছে। তোমরা নিজেদের কেমন লাগলো, কি বুঝলে সেটা তোমরা জানাতে পারো স্যারকে। তো সকলে যদি জানাও খুব ভালো লাগবে বিষয়টা। তো তোমরা বলতে পারো তোমাদের কোনো বক্তব্য থাকলে, ঠিক আছে? স্যারেরও ভালো লাগবে, স্যার যে এতক্ষণ ধরে স্যারের মানে কি বলবো, এত সুন্দর উদাহরণ দিয়ে উনি যে বোঝালেন তোমাদের, তোমরা কতটা নিতে পেরেছো। পরের জুনের নেট সেটটা সত্যি তোমরা একদম বলো যে হ্যাঁ আমরা পারবো, এটাই স্যার জানতে চান এবং শুনতে চান এবং এটা হতে দেখতে চান। তো তোমরা একটু মাইক খুলে বলো সবাই কেমন কি লাগলো, আর কোনো কারোর প্রশ্ন থাকলে অবশ্যই বলতে পারো, ঠিক আছে? আরে মধুশ্রী ম্যাম, আমি মনে হচ্ছে সবাইকে ডিমোটিভেট করে দিলাম, কেউ আর কিছু বলছে না। তাই তো মনে হচ্ছে। না না স্যার, একদমই না, ডিমোটিভেট তো নয়। ওরা সবাই লিখছে কিন্তু কেউ কিছু বলছে না কেন সেটা জানি না। তোমরা একটু বলো, কারণ স্যার এতক্ষণ বললেন, তোমাদের কথাটা স্যার শুনতে চান। তোমরা বলো যে হ্যাঁ স্যার বুঝেছি বা কিছু, শুনি আমরাও। হ্যাঁ স্যার। স্যার যে আমি কথা শুনে মেসেজে বেশি যাই, ভয় আমি লাগলো ওখান তো। থেকে ভয় লাগলো। হ্যাঁ স্যার, আচ্ছা, খুব যদি ভালো বলো বলো, লেগেছে। একে একে ভয় তো বলো। লাগাতে এসেছিলাম আমি আজকে। স্যার ভয়টা বেশি লেগেছে। হ্যাঁ স্যার, খুব ভালো লেগেছে। কিভাবে কিভাবে এবার পড়তে হবে সেটাও বুঝতে ভয়টা পারলাম। লেগেছে, হ্যাঁ স্যার, আমি ভালোর সাথে এটাই সাথে আপনাদের ভয়ও বলতে লেগেছে খুব। চাইছি। আমি এই ভয়টাই লাগাতে চাইছি, মানে পৃথিবীতে যারা কমফোর্ট জোনে বসে আছে না, মানে শুয়ে থাকাই বলি আমি, তারা জীবনে কিচ্ছু করতে পারবেন না। আমি লিখে দিলাম, আমি চ্যালেঞ্জ করছি। আপনি যে মানে হিন্দিতে একটা শব্দ আছে না, ঘিসি পিটি জিন্দেগি মে মানে শুট হো গায়া না তেরা তো কুছ নেই হোগা, একদম শব্দটা দেয়। আপনি আপনার সেট লাইফে কমফোর্ট জোনে চলে গেছেন না, আপনি শেষ। আপনি কমফোর্ট জোন থেকে বেরোন। কমফোর্ট জোন থেকে বেরোনো যায় তখনই যখন জীবনে কেউ ধাক্কা দেয়, কেউ ভয় দেখায়। এই কমফোর্ট জোন থেকে বেরোনোর জন্য একটা সপাটে চড় লাগে, চড় খেতে হয়। যেমন আমি প্রথম নেট দিয়ে ফেল করেছিলাম মানে নেট পাইনি, ফেল করা না তো, নেটে তো হয় না, নেট পাইনি। ওইটা আমার এই আজকের ক্লাসটা আপনাদের যেটা বললাম, ওইটা আমার ওই চটটা ছিল। আমি খুব ভাবছিলাম, উঠছিলাম, ভালো পড়ছি, হ্যান ত্যান পেয়ে যাবো, আমার তো ভালোই আছে তৈরি। যখন নেট পরীক্ষা দিয়ে এসে রেজাল্ট বেরোলো, বুঝতে পারলাম যে আমি কতটা উড়েছি, হ্যাঁ, আর কতটা ওরা উচিত ছিল না। আমি আজকে আপনাদের আকাশ থেকে মাটিতে ফেলতে চাইছিলাম। প্লিজ বুঝুন আপনারা কতটা পিছিয়ে আছেন। আর এটা বলে শেষ করতে চাইছি না যে এইখানেই সিনেমা শেষ। পার্ট 2 আসছে, সবকিছু পঞ্চায়েত থেকে শুরু করে পাতাল লোক অনেক কিছু পার্ট 2 এসে গেছে।
তা আপনাদেরও পার্ট 2 আপনারা নিজেরা তৈরি করুন। কি যেন পুষ্পা, আমি জীবনেও দেখিনি সিনেমা, লোকজন খুব নাচে, কেজিএফ, বিখ্যাত বিখ্যাত সবাই পার্ট 2 বেরিয়েছে, তার মানে নিজেদের আপডেট করেছে। এনটিও নিজের পার্ট 2 বার করেছে আপডেট, এবারের কোয়েশ্চেন নিশ্চয়ই বুঝতে পারছেন। তো থোড়ি কেন আপনি পার্ট 1-এ নিজেদেরকে নিয়ে বসে আছেন, পার্ট 2 তৈরি করুন নিজেদের। হাসি পাচ্ছে, অনেকের হাসি রিয়াকশন দিচ্ছে, কিন্তু কথাটা কতটা সত্যি সেটা ভেবে দেখবেন। এটা ভাববেন না যে আপনার পার্ট 2 হবে না, এটা ভাবুন আমাকে আমার পার্ট 2 তৈরি করতে হবে, সেই জায়গাটা নিজেকে তৈরি করুন। খুব টাফ লড়াই, খুব টাফ লড়াই। অন্য স্টেট বুঝতে পারছে, ওদের স্টেটে তো বাকি পরীক্ষাগুলো ঠিক হয়, তারাই নেট পড়ে যাদের উচ্চশিক্ষার অভিলাষ আছে, ইচ্ছা আছে। আমাদের স্টেটের বাধ্য হয়ে পড়তে হচ্ছে, তাই টাফ লড়াই। আর এই টাফ লড়াই জেতাটা বেশি সহজ, ঠিক আছে? কঠিন যেহেতু লড়াই, তাই সহজ। কারণ যখন পরিস্থিতি কঠিন হয়, লড়াই করে বেশি আনন্দ পাওয়া যায়। এখন কি থোড়ি আপনারা নোকিয়া মোবাইলে স্নেক গেম খেলতে ভাল লাগে? নিশ্চয়ই লাগে না, তাই তো? এখন যদি আপনাকে কেউ 1-এর সঙ্গে 10 যোগ করতে বলে, আপনার ভাল লাগে না? টাফ অঙ্ক দিলে ভালো লাগে? তাহলে নিজের লাইফটাকে সেরকম চ্যালেঞ্জ নিন, টাফ কিছু বানান। এটুকুনি বলবো, চেষ্টা করুন। সফলতা তাদেরই আসে যারা ঘষা মাজা করে। নিজেকে ঘষা মাজা করুন, এর দ্বারা নিরুৎসাহিত হবেন না। আমার একটাই শেষ কথা, ভয় পান, ভয় পাওয়া দরকার, তবেই সফলতা আসে। সচিন তেন্ডুলকারকেও ব্যাট করার সময় অত ভালো ব্যাটসম্যানকেও ভাবতে হতো, যদি ভয়ঙ্করতম বলটা আসে আমি কিভাবে খেলবো, তার জন্য 18 ঘন্টা দিনে প্র্যাকটিস করতে হতো নিজের নেটে। আপনাকেও সেই প্র্যাকটিসটা করতে হবে, করুন, সফলতা আসবে। ঠিক আছে, আমি আর কিছু বলছি না। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকুন, শুভরাত্রি, রাখলাম।